নতুন রাজনৈতিক বন্দোবস্তকে আপনি বলছেন ভণ্ডবস্তু। জুলাই কি চুলায় চলে গেল? তার বিরুদ্ধে সবগুলো মামলা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তিনি তুলে ফেলেন। তিনি গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর তিনি মওকুফ করলেন। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়ে নিলেন। তিনি একটা মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিলেন। তিনি এগুলো দেখে এই যে নাহিদ বা আসিফ তারা কি শিখছে? তারা শিখছে যে আমাদের মুরুব্বি, এই মুরুব্বি নিজেই তো তার এতগুলি ধান্দা বাগায় নিছে। তাহলে আমরা ধান্দা বাগায় নিতে সমস্যা কি? তারাও তাদের বাবাদেরকে লাগিয়ে দিছে। যে তোমার হাসিনা যখন ছিল, হাসিনা তার শেখ পরিবারের লোকজনদেরকে দিয়ে ধান্দা বাগাইতো। আমাদের দুর্ভাগ্য এখন আমাদের একটা নোবেল বিজয়ী মহামানব আসছে যে মহাদানবে পরিণত হয়েছে। তো এখন হইছে কি আমাদের ওই ডাইনি খেদায় দিয়া রাক্ষসের পাল্লায় পড়ছি আমরা। কে মিথ্যা বলছেন? নাহিদ ইসলাম নাকি মির্জা ফখরুল ইসলাম? বা প্যারিসে বসে, আমেরিকায় বসে অনেকে তো অনেক ধরনের আলু পোড়া খেতে চাচ্ছে। আসিফ বা নাহিদ তারা এই ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছে। এই প্যারিসের ব্যক্তির কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে গিয়েছে। কারণ আমি তো তাদেরকে আমার হিরো মনে করি যে তাদের মাধ্যমে একটা গণঅভ্যুত্থান হয়েছে। তো আমার মতো একজন ব্যক্তি কেন যাদেরকে হিরো মনে করেছি গণঅভ্যুত্থানের, তাদের বিরুদ্ধে আমি এগুলো এক্সপোজ করতে বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে যে তারা এখন বিপথে চলে গিয়েছে। 2রা আগস্ট 2024 রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। সে সময় রাজপথে কি স্লোগান উঠছিল 4 তারিখে বা 3 তারিখে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তো এখানে জুলকারনাইন সায়েরের তো কোনো কু করার দরকার নেই। জনগণই চাচ্ছে যে সেনাবাহিনী এই মুহূর্তে ক্ষমতা নিয়ে নেক। তো যেই সেনাপ্রধান 5ই আগস্টে শেখ হাসিনাকে মুখের উপর বলতে পারে যে দিস উইল টেক ইউ নোহোয়্যার, ইট হ্যাজ টু স্টপ এন্ড ইউ হ্যাভ টু টক উইথ দ্য পলিটিশিয়ানস। তো এর মাধ্যমেই তো তিনি তার অবস্থান, তিনি জনতার পাশে ছিলেন, প্রমাণ করে দিচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য, আমাকে সময় দিচ্ছেন। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার সাথে। বেশিরভাগই আসলে নেতিবাচক প্রসঙ্গ, ইতিবাচক প্রসঙ্গ দিয়ে শুরু করি। যে শুল্ক যেটি শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র 37% আমাদের উপর, আমাদের বাংলাদেশি পণ্যের উপর আরোপ করেছিল, সেটি থেকে একটা নেগোসিয়েশনের মাধ্যমে এখন এসে দাঁড়িয়েছে 20%, যেটিকে সরকার একটা বিজয় হিসেবে দেখছে। ব্যবসায়ীরাও স্বস্তি প্রকাশ করছে। যদিও এর বিনিময়ে আমরা দেখেছি 25টি বোয়িং কিনতে হয়েছে আমাদের, এরকম ভারত ভিয়েতনামও কিনেছে। আর যেটি আমরা বুঝতে পারছি না, এটি তো আমরা দেখলাম যে 25টি বোয়িং কিনেছে, এটি ভিন্ন কথা যে প্রয়োজনীয়তা কতটা ছিল সেটি নিয়ে প্রশ্ন। কিন্তু যেটি এনডিএ বা নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট, গোপন চুক্তি যেটি হলো, সেটি আমরা আসলে কিছুই জানি না এই বিষয়ে। এখানে কি শঙ্কার কিছু আছে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে অবশ্যই এখানে শঙ্কার কিছু রয়েছে। কারণ এখানে দেখবেন যে যারা সরকারের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছে, তারা বলার চেষ্টা করছে যে এটা তো আসলে মানে গোপনীয়তার চুক্তি বা গোপন চুক্তি, এভাবে নানাভাবে তারা এটাকে বলার চেষ্টা করছে যে এটা আসলে গোপনীয়তার চুক্তি আর গোপন চুক্তি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এভাবে তারা তাদের মতো করে ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে যে আপনি যখনই একটা মানে এনডিএ আমেরিকার সাথে যখন আপনি করতে যাবেন, সেখানে তারা আপনার উপরে অনেক ধরনের কিন্তু মানে শর্ত লাগিয়ে দেবে এবং এটাই বাস্তবতা। এবং আমিও কিন্তু গত সপ্তাহে আমার একটা অনুষ্ঠানে আমি একদম ভেঙে ভেঙে বলেছি যে এগুলো যেগুলো আমাদের কাছে গোপন করা হয়েছে আসলে সেখানে কি ছিল। তো এখানে অনেক শর্ত তারা চাপিয়ে দিয়েছে আমাদের উপরে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সামি তিনিও কিন্তু এটা বিস্তারিত তিনি ফাঁস করে দিয়েছেন তার ফেসবুক প্রোফাইলে। তো যে চুক্তিগুলো হয়েছে নিঃসন্দেহে সেগুলো আমাদেরকে উদ্বেগের কারণ। আর তার আপনি কি চেয়েও বড় একটু কথা, সামারি করে বলবেন আসলে মানে কোন জায়গাগুলো বেশি উদ্বেগের বলে মনে হচ্ছে আপনার কাছে? আমার দর্শকরা যারা যারা আসলে সবকিছু বিষয় একসাথে দেখে নাই, আপনার প্রোগ্রামটাও বা জুলকারনাইন স্যারের পোস্টটাও, তারাও হয়তো একবারই জেনে যাবেন। জি, এখানে অনেকগুলো বিষয়ের মধ্যে যেমন আপনার প্রথমে উল্লেখযোগ্য হচ্ছে যে আমাদের যে মেডিকেল যে ইকুইপমেন্ট গুলো রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তাদের থেকে আমাদের ইকুইপমেন্ট নিতে হবে, বা আমাদের যে মানে সামরিক যে সরঞ্জাম সরঞ্জাম আমাদের তাদের থেকেই নিতে হবে। তো এভাবে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা আমাদের যে একটা মানে স্বাধীনতা বা আমাদের যে একটা ক্রয়ের স্বাধীনতা সেটা তারা কেড়ে নিচ্ছে। আবার এট দ্য সেম টাইম তারা দেখা যাচ্ছে যে আমাদের দেশের বন্দর কিভাবে চলবে ওটাও তারা আমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছে, বা তারা আমাদের এখানে ওই যে জাতিসংঘের যে একটা অফিস হবে এটাও আমাদেরকে নিতে হচ্ছে। তো এভাবে দেখা যাচ্ছে যে তারা এখানে নানা ধরনের অযাচিত শর্ত আমাদেরকে জারি করে দিচ্ছে। এবং এগুলো যে আমরা মানছি, যেমন যেমন এই যে আপনি যেটা একটু আগে বলছিলেন যে যে বোয়িং ক্রয়ের যে বিষয়টা, তো এই বোয়িং আপনি দেখেন যে অন্য যাদের কমানো হয়েছে, যেমন শ্রীলঙ্কা তাদেরও কিন্তু 20% শুল্ক, পাকিস্তান তাদের আমাদের থেকে কম 19%, ইন্দোনেশিয়া তাদের 19%, এবং মালয়েশিয়া তাদেরও 19%। তারা কি বোয়িং ক্রয় করেছে? এই যে আমি যে দেশগুলোর নাম বললাম তারা কি এ ধরনের কোনো এনডিএ তে সাইন করেছে? তারা তো করেনি। তো তারা তো আমাদের চেয়ে আরো 1% কম পেয়েছে ক্ষেত্র বিশেষে। তো তারা যদি আমাদের চেয়ে 1% কম পেয়ে বোয়িং ক্রয় করতে না হয়, কোনো এনডিএ তে সাইন করতে না হয়, তো আমাদের কেন সেটা করতে হচ্ছে? তার অনেককে মানে যেমন করতে হয়েছে, যেমন ভিয়েতনাম করেছে, যেমন ভারত করেছে, এরকম মনে হয় আরো দু একটি দেশ করেছে। না, কিন্তু ভারতকে তো আপনি দেখেছেন যে তাদেরকে তো একটা 25% একটা মানে আমাদের চেয়ে অনেক বেশি মাত্রায় তাদেরকে আরোপ করা হয়েছে। কারণ এটা একটা অন্যরকম বাস্তবতা যে ভারত কেন রাশিয়ার মতো একটা দেশের থেকে তারা সামরিক সরঞ্জাম কিনছে, যেটা ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প তার ওই টুইটের মাধ্যমে, যেটা ট্রুথ সোশ্যাল, সেখানে সে পোস্ট করে এটা বলেছে। তো ভারতের বিষয়টা আলাদা রকম, কারণ ভারতকে
অনেক ধরনের সুযোগ সুবিধা ট্রাম্প দিয়েছিল, কিন্তু সেই হিসাবে তার প্রাপ্তির খাতা অনেকটা শূন্য ছিল। তো সেজন্য এখন সে ভারতের উপর চড়া হয়েছে। কিন্তু আমাদের বাস্তবতা তো আলাদা, কারণ আমরা তো আমেরিকাকে সবসময় আমাদের একটা ওই বন্ধু রাষ্ট্রই মনে করেছি, এবং নানা বিষয়ে তারা আমাদের প্রতি অনেকটাই ফ্লেক্সিবল ছিল নানা বিষয়ে। কিন্তু এখন সেই আমেরিকার সাথে আমাদের সম্পর্ক একটা বৈরী পর্যায়ে যাতে না যায়, সেজন্য আমরা এমনই একটা নতজানু অবস্থা মানে নিতে যাচ্ছি, যেটাতে অনেকেই বলছে যে আগের সরকারটা ছিল ভারতের তাবেদার, এখন হতে যাচ্ছে একটা মানে মার্কিন তাবেদার সরকার আমরা বসাতে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আপনার দেশের যখন আপনি জানেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা চাচ্ছে না যে এখানে আপনি একটা জাতিসংঘের একটা অফিস এখানে করতে দেন, সেটা আপনি জোরপূর্বক আপনি জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বা আপনি জনগণকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেখানে আমাদের সেনাবাহিনী তারা পার্বত্য অঞ্চল যেটা মানে অস্থিতিশীল হয়ে থাকে সেখানে তারা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে, সেখান থেকে আপনি আমাদের সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে ওই অঞ্চলটাতে আপনি একটা অলওয়েজ একটা বিবাদমান পরিস্থিতি রাখতে চাচ্ছেন। তো এটা কার স্বার্থে রাখতে চাচ্ছেন? তো এই প্রশ্নগুলো কিন্তু আসছে। আর সবচেয়ে বড় এই কথা, এই মার্কিন যে এই নন দাবিদারটা যদি মানে যে যদি এগ্রিমেন্ট, জি জি ধারণাটাও যদি হয় বা এই যে বিষয়গুলো দেখছি, এখানে আসলে কেন মার্কিন তাবেদার হচ্ছে? যেমন ভারতের তাবেদার যখন হয়েছে, ভারতের কাছ থেকে বেশ কিছু স্বার্থ সেই মানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের ছিল, যার কারণে তারা ভারতের তাবেদারি করেছে, একদম স্বার্থহীনভাবে করে নাই। মানে তাদের দলীয় বা ব্যক্তি স্বার্থ ছিল। এখন মার্কিন তাবেদারিটা কেন? এখন মার্কিন তারা এই কারণেই করছে যে তাদেরকে আসলে ক্ষমতাটা হয়তো ধরে রাখতে হবে দীর্ঘ সময়, এবং ক্ষমতা দীর্ঘ সময় ধরে রাখতে গেলে আপনার একটা মার্কিন সমর্থন প্রয়োজন। তো এখন এই সরকারটাতে আপনি তো অনেকে আমরা হয়তো বিশ্বাস করছি না ডক্টর ইউনূস এরকম কিছু করবেন না, এবং তিনি যথাসময় নির্বাচন দিয়ে তিনি চলে যাবেন। কিন্তু কথা হচ্ছে, তাই যদি হয় তাহলে ডক্টর ইউনূস কেন এ ধরনের মানে আমাদের উপর চাপিয়ে দেয়া যে চুক্তিগুলো সেগুলো তিনি মেনে নিচ্ছেন এবং আমাদেরকে একটা ধোঁয়াশার মধ্যে রাখছেন, এবং যেই ব্যক্তি এটা ফাঁস করছে আপনি তাকে চাকরিচ্যুত করে দিচ্ছেন। তা থেকে বোঝা যাচ্ছে যে এখানে এমন কিছু হচ্ছে যেটা মানে আমাদের জনগণের কাছ থেকে আড়াল করা হচ্ছে। যেমন আপনি অনুষ্ঠানের শুরুতেই আমাকে যে বললেন যে আসলে এখানে এমন কি কি মানে চুক্তি হয়েছে যেটা আমাদের কাছে গোপন করা হচ্ছে, আমি এখন আপনাকে একটু স্পেসিফিক ভাবে আমি বলি। ধরেন বাণিজ্যিক যে শর্ত আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে 6টি বাণিজ্যিক শর্ত রয়েছে। যেমন মার্কিন যে সামরিক ইকুইপমেন্ট যেটা আমি একটু আগে বললাম, এটার আমদানি আমাদের বাড়াতে হবে, এবং রাষ্ট্রীয় যে আকাশে যে বিমান, বেসামরিক উড়োজাহাজ এবং যন্ত্রাংশ, এটার আমদানি আমাদের যুক্তরাষ্ট্রের সাথে বাড়াতে হবে। জ্বালানি এলএনজি আমাদেরকে যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে হবে। গমের আমদানি, এটা ইতিমধ্যে এটা আপনি জানেন আমাদের স্বাক্ষর হয়ে গেছে, তাদের থেকে আমাদের গম কিনতে হবে। এবং জাহাজ নির্মাণ এবং শিপিং খাতের বিকাশে যুক্তরাষ্ট্রের সমমানের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা যেটা, সেটা আমাদেরকে নিতে হবে। আমাদের বন্দর জেটি জাহাজ তৈরিতে যে চীনের যে একটা লজিস্টিক সাপোর্ট আছে সেটা আমরা নিতে পারবো না, আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সেটা নিতে হবে। তো এই যে তারপরে যে সফটওয়্যারের ক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের তাদের থেকে সফটওয়্যার আমাদেরকে ক্রয় করতে হবে, এবং ডিজিটাল যে বাণিজ্য এবং প্রযুক্তি সংক্রান্ত যে 5টি শর্ত আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, ওষুধ, কৃষি এবং পরিবেশ সহ 13টি খাতে আমাদেরকে নন ট্যারিফ ব্যারিয়ার বা যে অশুল্ক বাধা সেগুলো চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে, এরকম অর্ধশত শর্ত দিয়েছে তাহলে মার্কিন আসলে যুক্তরাষ্ট্র। মানে এই নেগোসিয়েশনে, শুল্ক কমানোর নেগোসিয়েশনে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাচ্ছে না তো? অবশ্যই ক্ষতি হয়েছে, এবং আপনি এখানে আমি তো বললাম যে প্রায় 150-র মতো শর্ত, যেগুলো আমি তো আপনাকে মানে পরে যদি শোনে আপনার পুরো অনুষ্ঠানের আজকে আসলে আমি মানে আমি ধরে ধরে যেতে করতে যে পুরো অনুষ্ঠানে আমার সময় থাকবে না, মানে এত বেশি মানে তারা মানে অন্যায্য চুক্তিতে সই করে ফেলেছে ইতিমধ্যে। আর আমাদের জনগণের আসলে আপনি যদি ধরেন, আহ, আমি আসলে এটা উইথ ডিউ রেসপেক্ট, আমাদের জনগণ কিন্তু আসলে এগুলো অত বোঝার মতো কিন্তু ক্যাপাবিলিটি আমাদের জনগণের নাই। আমাদের জনগণ এখন অধিকাংশ মার্কা দেখে তারা ভোট দেয়। তো সেই জনগণকে আপনি ব্লাফ দিয়ে আপনি এ ধরনের চুক্তি করছেন, যে চুক্তিগুলো নিয়ে আমাদের পাবলিক স্পিয়ারে আরো বেশি আলোচনা বা আরো স্বচ্ছতা দরকার ছিল, বা আমাদের যারা অংশীজন ছিল বা রাজনীতিবিদ ছিল, রাজনৈতিক দল ছিল, তাদের সাথে আপনার আলাপ আলোচনা করার দরকার ছিল। আপনি কোনো কিছু না করে আপনি যখনই একটা এরকম একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আপনি সাইন করেন এবং জনগণকে একটা অন্ধকারে রাখেন, এবং আপনার নিজস্ব যে একটা ওই অনলাইনের একটা যে বেইজ আপনি গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্যারিস থেকে, এবং তাদেরকে দিয়ে আপনি বয়ান তৈরি করে যদি মনে করেন যে আমি যা ইচ্ছা তাই করে যাব, আর যারাই আমার বিরুদ্ধে কোনো ন্যারেটিভ দাঁড় করাবে বা এগুলো ফাঁস করে দেবে, তাদেরকে আমি বলবো যে তোমরা কচু খেতি, বা তোমরা সেনাবাহিনীর দালাল, বা তোমরা আওয়ামী লীগের দালাল। তো এভাবে করে কিন্তু ওই যে আগের মতো একটা বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যখন এগুলো নিয়ে কথা বলতে যাব আমাকে বলা হচ্ছে যে হয়তো আমি আওয়ামী লীগের পক্ষে আমার ন্যারেটিভ দাঁড় করাচ্ছি, বা আমি হয়তো সেনাবাহিনীর পক্ষে দাঁড় করাচ্ছি। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ আমার সেনাবাহিনী তো আমার পার্বত্য চট্টগ্রামের শান্তি নিশ্চিত করছে। এখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আমার সেনাবাহিনীকে সেখান থেকে সরিয়ে দিবেন এবং ওখানে একটা ইচ্ছা করে একটা মানে অরাজকতা তৈরি করবেন, তো এটা তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আর পাশাপাশি আপনি অন্যান্য যে বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্র থেকে যে আমাদের আমদানির পরিমাণ মানে বাড়াতে হবে, বাধ্য করা হচ্ছে, এগুলো মেন একটা নতজানু নীতি করে তারপর যখন আপনি 15% শুল্ক কমিয়ে এটাকে একটা ফুলিয়ে ফাঁপিয়ে বড় কিছু দেখাতে যাবেন, তো এটা আসলে আমি মনে করি যে আমাদের জনগণকে এত স্টুপিড ভাবার কোনো কারণ নেই। জনগণ
তারা বুঝে, তারা বুঝতে পারছে যে এখানে আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে। আর জনগণকে ধোকা দেওয়ার পরিণতি কিন্তু আখেরে ভালো হয় না। জি। শেখ হাসিনাও যখন এরকম ধোকা দিতে চেয়েছিল, এক সময় কিন্তু এটা ধরা পড়ে যায় জি, যে তিনি আমরা বহুত শুনেছি ভারতকে ভারতের সাথে বলেছেন যে গোপন ভারতকে চুক্তি, যা সেই দিয়েছি। চুক্তিগুলো নাকি এই সরকার প্রকাশ করবে, যদিও সেটি করেনি, এখন তাদেরও গোপন চুক্তি হচ্ছে, সেই চুক্তিটাও তারা প্রকাশ করছে না। আমি আরো অন্যান্য প্রসঙ্গে যাই, তার মানে আসলে ভাবছিলাম যে আশার কথা বা ইতিবাচক বিষয় দিয়ে শুরু করব, খুব ইতিবাচক, এটিও ঠিক খুব ইতিবাচক হচ্ছে না। এর মধ্যে আপনি অনেকগুলো কথা বলেছেন, হয়তো প্রসঙ্গক্রমে সেই বিষয়গুলো আমি আসবো। আমি একটু আসি যে গেল 31শে জুলাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলছেন ৫-৬ দিনে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা ক্রুশিয়াল সময়, এই সময়ের মধ্যে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। আপনি অনুসন্ধানী সাংবাদিক, খোঁজ খবর রাখেন অনেক, ক্রুশিয়াল সময় কেন, এর কি কোনো বিশেষ কারণ আপনি দেখেন বা একাধিক কারণ আছে? আর আমরা আসলে কোথায় যাচ্ছি? এই প্রশ্নের উত্তরটা আসলে আমি যদি আপনার সাথে সাক্ষাৎকারটা আরো ২ দিন পরে দিতাম তাহলে হয়তো আরো বেশি স্পেসিফিক করে আমি বলতে পারতাম। এই মুহূর্তে আসলে বলা একটু কঠিন, এ কারণে যে আগামীকাল কিন্তু আপনি জানেন যে বিএনপির একটি সমাবেশ রয়েছে ঢাকা শহরে এবং এনসিপির একটি সমাবেশ রয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে যে এখান থেকে একটা বড় শোডাউন তারা দেখাবে। হুম। এবং সেখান থেকে যদি একটা কোনো সংঘাত হয়, কারণ আপনি জানেন যে একটা অনির্বাচিত সরকার যখন তারা নির্বাচন দিতে চাচ্ছে না, তখন কিন্তু তাদের ক্ষমতাটাকে ধরে রাখতে গেলে তাদেরকে একটা ক্যাওস তৈরি করতে হবে, একটা ঝামেলা বাঁধাতে হবে, এবং এই ঝামেলা বাঁধাবার জন্যই কিন্তু তারা গোপালগঞ্জে তাদের যে আমরা যেটাকে বলি যে সরকারি দল এনসিপি তাদেরকে পাঠিয়েছিল। তো এখন এই যে সরকারি পৃষ্ঠপোষকতা আপনি দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের নাটক হচ্ছে, যে আপনি শাহবাগে একটা গ্রুপকে আপনি পাঠিয়ে দিচ্ছেন যে তোমরা জুলাই সনদের দাবিতে একটা আন্দোলন করো। তো এখন এগুলি যে সরকারি পৃষ্ঠপোষকতায় যে করা হচ্ছে এটা তো আমরা বুঝি, এটা তো বোঝার জন্য আপনাকে অত রকেট সায়েন্টিস্ট হওয়া লাগবে না। তো এখন এই সরকার ইচ্ছাকৃত করেই কিন্তু কিছু জিনিস তৈরি করতে চাচ্ছে, আরোপিত করতে চাচ্ছে, যে আমরা দেখাচ্ছি যে দেখো এই জনগণ চাচ্ছে জুলাই সনদ। ঠিক যেমন আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনূস তিনি যখন আপনার ঈদের জামাত পড়তে যায় তখন স্যার আমাদেরকে ছেড়ে যায়েন না, আপনি আরো 5 বছর থাকেন। তো আমরা তো বুঝি যে এগুলো তো আসলে প্রকৃতপক্ষে কোনো মানে মানুষ তো গিয়ে তাকে বলছে না, এটা তিনি নিজস্ব কিছু ভাড়া করা লোক সেট করে রেখেছেন যারা বলছে যে আমাদেরকে ছেড়ে আপনি যায়েন না, আরো 5 বছর থাকেন। তো এই যে বয়ানগুলো তৈরি করা হচ্ছে, এবং এই যে আপনি যার কথা বললেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে মিস্টার শফিকুল আলম, তিনিও যখন আবার ওটাকে আবার ফেসবুকে শেয়ার করছেন এবং বলছেন যে জনগণ 5 বছর চায় আমরা থাকি। তো এখন তারা যখন আবার বলে যে আগামী 3-4-5 দিনের মধ্যে একটা অনেক বড় কিছু ঘটে যাবে, তো এটাতে আমি আসলে আশাবাদী হই না, আমি বরঞ্চ শঙ্কিত হই যে নতুন কি চাল বা কোন কুটচাল তারা খেলতে চাচ্ছে, বা কোন কি একটা সিচুয়েশন তারা ক্রিয়েট করে, মানে ওই যে তাদের যে নতুন বন্দোবস্ত, এই বন্দোবস্তে আরো কয়দিন তারা ক্ষমতাটাকে আঁকড়িয়ে ধরে রাখবে। যেটিকে আমার আপনি মাঝে আসলে ওই বলছেন ভীতিটাই কাজ ভণ্ডবস্তু, আমি করে। দেখছিলাম আপনার ফেসবুকে, এটা নিয়েও কথা বলবো আসলে বন্দোবস্ত ভণ্ডবস্ত কিভাবে হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে আরো কতগুলো তথ্য আসছে আসলে ৫-৬ দিনের এই সময়টার মধ্যে। পুলিশের কাছে যে তথ্য, পুলিশ বলছে 29শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত সারা দেশে হামলা বা সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগ, এরকম তথ্য পুলিশ দিচ্ছে এবং তারা ব্যবস্থা নিচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, এই তথ্যটিকে? যদিও আমরা বিগত সময়ে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কথা দেখি, গোপালগঞ্জের কথা বলছিলেন, সেখানে সেটা গোয়েন্দারা স্বীকারও নাকি করেছেন ডক্টর ইউনূসের কাছে যে ব্যর্থতা ছিল। আরো অনেকগুলো ঘটনাতে আসলে গোয়েন্দা তথ্যের বিষয়টা আমরা বুঝি নাই, কিন্তু এখানে গোয়েন্দা তথ্য আছে আওয়ামী লীগ সহিংসতা চালাবে 8ই আগস্ট পর্যন্ত। জি, এখন আমি আসলে এই সরকারকে ওই ধরনের কোনো ক্যাপেবল সরকার মনে করি না যে তাদের কাছে আসলে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা ব্যবস্থা নিতে পারে। কারণ এতই যদি তাদের গোয়েন্দা তথ্য থেকে থাকে তাহলে তো এই যে এনসিপির যে ছেলেগুলোকে তারা চাঁদাবাজ বানিয়ে দিয়েছে, 5 জন গিয়ে যে একসাথে ধরা পড়ছে, এরকম আরো কত জায়গায় যে কত চাঁদাবাজি ঘটনা ঘটছে, তাদের গোয়েন্দারা কি করছে? তারা এই চাঁদাবাজিগুলো কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা কেন এরা যে বেপরোয়া হয়ে গেছে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তাদের কাছে কেন এই ধরনের গোয়েন্দা তথ্য থাকছে না যে কারা কারা এই এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, বা নাহিদ বা আসিফ তাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে? তো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারছে না। তো এখন এই সরকার যদি বলে যে তাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য আছে বা এই তথ্যের ভিত্তিতে তারা ব্যবস্থা নেবে, আমি আসলে তেমনটি মনে করি না। কারণ যেখানে দিনে দুপুরে মিটফোর্টের সামনে প্রকাশ্যে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হয় এবং এই সরকার তার কোনো ক্লু বের করতে পারে না, এবং এবং দেখা যাচ্ছে যে আরো অনেক ক্ষেত্রেই আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলার কি চরম একটা অবনতি ঘটেছে। তো সেক্ষেত্রে তো এরা আসলে এদের কাছে যদি পর্যাপ্ত গোয়েন্দা তথ্য থাকতো তাহলে তারা এগুলো ব্যবস্থা নিত। আপনি দেখেছেন যে বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি অনেক নাকি চাঁদাবাজিতে জড়িয়ে গেছে এবং বিএনপি ম্যাসিভলি তারা বহিষ্কার করছে। এখন এর বেশি বিএনপির পক্ষে আর কি বা করার সক্ষমতা আছে? তারা বলছে এদেরকে ধরুন, এদেরকে আপনি ব্যবস্থা নেন, তাদেরকে কারাগারে ভরেন, কিন্তু কয়জন বিএনপির কর্মীকে তারা আটক করেছে চাঁদাবাজির পরবর্তী সময়? আপনি দেখেছেন এগুলো ইচ্ছা করে তারা চাচ্ছে যে বিএনপির এরা চাঁদাবাজি করুক, এরা আরো ঝামেলা করুক চাঁদাবাজি এবং করলে আরো আবার বেশি। লালমনিরহাটের পাটগ্রামের মতো ঘটনা যদি ঘটে, মানে ঘটেছে তো, যে তাদেরকে ধরলে তারা আবার বিএনপির লোকজন গিয়ে আবার প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে, থানা ঘেরাও করছে, এরকম ঘটনা তো হচ্ছে। না, কিন্তু তারপরে তো এটার দায় তো সরকারকে নিতে হবে, কারণ বিএনপি তো এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় নেই।
রাষ্ট্র ক্ষমতায় তো এখন রয়েছে ডক্টর ইউনূসের সরকার, অতএব যা দায় দায়িত্ব এটা তো এই স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, পুলিশের আইজিপি কে নিতে হবে। আমি তো মনে করি না যে পুলিশের আইজিপি সে বিএনপির পন্থী কোনো মানুষ, এবং তার আইডেন্টিটি নিয়েও তো আমরা জানি যে তিনি কোন দলকে বা কোন রাজনৈতিক দলকে তিনি ফেভার করছেন। কোন তো রাজনৈতিক সেক্ষেত্রে দলকে ফেভার পুলিশের করছেন? এটা এটা এখন আমি যদি আপনাকে লাইভ টক শোতে বলি, এই পুলিশের আইজিপি যিনি রয়েছেন বর্তমানে, তিনি এটা সকলেই জানেন, এবং পুলিশেরও যারা, আপনি জানেন যে পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি শেখ হাসিনা শাসনামলের সময়, সেই বেনজির থেকে শুরু করে হারুন, তো আমার কাছে সবচেয়ে বেশি তথ্য আমার কাছেই থাকে। তো আমি জানি যে পুলিশের আইজিপিটাকে কোন কারণে বসানো হয়েছে, কারণ ইতিপূর্বে যিনি আইজিপি ছিলেন বলা হচ্ছিল যে তিনি হয়তো বিএনপি পন্থী, এ কারণে তাকে সরিয়ে দিয়ে জামাতপন্থী একজনকে বসানো হয়েছে। আবার জামাতপন্থী যাকে বসানো হয়েছে তার 14 গোষ্ঠী, অর্থাৎ তার স্ত্রী এবং তার পুরো পরিবারটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জড়িত, এবং এ কারণেই তাকে বসানো হয়েছে এখানে, যে তিনি আওয়ামী লীগের যারা স্থানীয় লোকজন রয়েছেন গোপালগঞ্জে তাদেরকে তিনি সুযোগ সুবিধা দিচ্ছেন। তিনি পাশাপাশি তার যে শ্যালক, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, এবং এটা নিয়ে আমি আমার ফেসবুকে আমি পোস্টও করেছি, টকশোতে আমি বলেছি। কিন্তু কথা হচ্ছে এগুলো বলে আমার লাভ নেই, কারণ আলটিমেটলি একজন জামায়াতপন্থী লোককে আমাদের আইজিপি করা হয়েছে। তো এখন এই জামায়াতপন্থী লোক তিনি তো চাবেনই যে বেশি বেশি করে বিএনপির লোকরা বিশৃঙ্খলা তৈরি করুক, এতে ওই তার তিনি যেই রাজনৈতিক দলটাকে পছন্দ করেন তাদেরকে একটা সুবিধা দেওয়া হচ্ছে। এবং আমি যে বললাম, আমি অন রেকর্ডই আপনাকে এই কথাটা বললাম, এবং পারলে কেউ আমার এই কথাকে মিথ্যা প্রমাণ করুক যে পুলিশের আইজিপি এখন মিস্টার কোন বাহার। রকম পন্থা ছাড়া মানুষ কি করে খুঁজে বের করবেন? মানে সেই যে বেগম জিয়ার কথা, পাগুলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়, মানে এরকম পন্থা ছাড়া মানুষ কোথায় পাওয়া যাবে? না, এখন তো প্রত্যেকেরই একটা রাজনৈতিক মানে প্রত্যেকের একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে আপনি যখন একটা সরকারি একটা জায়গায় আপনি বসবেন, আপনাকে তো ওই শপথ নিতে হবে যে আপনি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না। তো তখন তো আপনাকে ওইভাবেই নিজেকে পরিচালিত করতে হবে যে আপনার যতই আপনি বায়াস হন একটা রাজনৈতিক দলের প্রতি, কিন্তু যখন আপনি শপথ নিচ্ছেন, আপনি তারপরে যদি শপথ নেওয়ার পরে যদি আপনি কোন একটা রাজনৈতিক দলকে সুযোগ সুবিধা দেন, তাহলে আপনি শপথ ভঙ্গ করছেন। এটা শপথ ভঙ্গ করার অপরাধ। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি শপথ নিয়েছিলেন যে আমি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কিছু করব না, কিন্তু তিনি তো অত্যন্ত মাত্রায় তিনি অনুরাগী এই এনসিপি বা এই কিংস পার্টির প্রতি, আবার অত্যন্ত বিরাগ তার বিএনপির প্রতি, কারণ বিএনপি কেন নির্বাচন চাচ্ছে। তো এই যে তিনি যে ইতিমধ্যে তিনি যে নিজেকে অনুরাগ এবং বিরাগের বশবর্তী হব না বলার পরেও যে তিনি এনসিপির প্রতি তার অনুরাগ আর বিএনপির প্রতি তার বিরাগ, এটা যে তিনি প্রমাণ করে দিচ্ছেন, এতেই বোঝা যাচ্ছে যে তিনি রাষ্ট্রের সবচেয়ে বড় পদে যিনি আছেন তিনি যখন শপথ ভঙ্গ করেন, সেখানে পুলিশের আইজিপি বা অন্য যারা রয়েছে তারা তো করবেই, তারা তো ওখান থেকে আশকারাটা পেয়ে যাচ্ছে। জি, তাহলে আসলে নিরপেক্ষ নির্বাচন, সেটি একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। নির্বাচন নিয়ে আরো একটু জিজ্ঞাসা করবো আপনার কাছে, কিন্তু এর মধ্যে আরো একটা খবর, আওয়ামী লীগ ক্যাডারদেরকে ট্রেনিং দিচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, এরকম একটা খবর দেখা গেল যে সেনাবাহিনীর একজন মেজর সাদিক, এবং তাকে এখন হেফাজতে রাখা হয়েছে, তদন্ত করে প্রমাণ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলছে সেনাবাহিনী। এই খবরের, এই বিষয়ে কি কোনো জানাশোনা আছে? এই খবর কেমন প্রশিক্ষণ দিচ্ছেন, কি প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন আছে? একজন মেজর দিচ্ছেন যে এখন এটা এটা দায়ী যিনি মেজর, তাকে তো মানে এখন এটা যেহেতু তথ্যটা এসেছে, এখন এটা নিয়ে তো আরো বেশি করে অনুসন্ধান করা উচিত। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তারা কি করছেন, তারা এটা নিয়ে অনুসন্ধান করুক, এবং যিনি দায়ী হবেন তাকে অবশ্যই বিচারের আওতায় আনবেন। আর আমার তো মনে হয় না যে বর্তমান সেনাবাহিনী ওই অবস্থায় রয়েছেন যে আপনি সেনাবাহিনীর কাউকে ধরলে তারা বলবে যেটা আমাদের লোক, তাকে ছেড়ে দাও বা তাকে হেনস্থা করো না। ওই অবস্থায় কিন্তু বর্তমান সেনাবাহিনী নেই। তাই যদি হতো তাহলে এনটিএমসির জিয়াউল হাসানের কথা আপনি চিন্তা করেন, যাকে বলা হচ্ছিল যে এনটিএমসির জিয়াউল হাসান, তাকে নাকি এই বর্তমান সেনাপ্রধান তিনি বাঁচাবেন বা তার পরিচিত লোক, তাকে শাস্তির মুখোমুখি করা হবে না। আপনি দেখেন জিয়াউল হাসানের কি পরিণতি হয়েছে, সে কি পালাতে পেরেছিল? পালাতে পারেনি, এবং তাকে ধরা হয়েছে, তিনি এখন কারাগারে আছেন এবং তার যথাযথ বিচার হচ্ছে। এবং আপনি উপযুক্ত দোষী প্রমাণ করে সেনাবাহিনীর প্রাক্তন যারা কর্মকর্তা রয়েছেন তাদের যদি বিচারের মুখোমুখি করেন, আমার মনে হয় না যে বর্তমান সেনাপ্রধান বা সেনাবাহিনীর যারা রয়েছেন তারা এতে কোনো ধরনের বাধার সৃষ্টি করবেন। কিন্তু হ্যাঁ, আপনি জানেন যে বিদেশ থেকে একটা বয়ান তৈরি করা হচ্ছে যে এই সেনাবাহিনীর একটা বড় অংশ তারা হয়তো ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চায়। এখন আপনি জানেন যে একটাই বাহিনী যেটা এখন বর্তমানে ফাংশনাল আছে, সেটা হচ্ছে সেনাবাহিনী। এখন আপনি যদি এটাকে বিতর্কিত করতে পারেন, তাহলে আমাদের আর কিছু অবশিষ্ট থাকলো না। তো তো এখন যারা আমাদের বাংলাদেশটাকে ভালো চায় না, যারা চায় যে এই দেশটা একটা অস্থিতিশীল অবস্থায় থাকুক সবসময়, তারা চাবেই যে আমাদের যে লাস্ট যে ভরসার প্রতীক সেনাবাহিনী, এটাকে বিতর্কিত করতে, এবং এই জন্য বিতর্কিত করার জন্য নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমি যেটা বলবো যে হ্যাঁ, যিনি দোষী, যিনি এরকম ট্রেনিং দিচ্ছেন বা যিনি এ ধরনের সাথে জড়িত, তাকে এবং তার যারা লোকজন রয়েছেন তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করুক, এবং এটাও করতে গেলে ওই সরকারের দায়িত্ব সেটা করা, সরকারকেই সেটা করতে হবে। নিশ্চয়ই। একটু আসি এবারে, একটা কদিন ধরে খুব আলোচনা হচ্ছে এনসিপি প্রধান নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট, যেখানে তিনি আসলে বেশ অন্ততপক্ষে 3 জনকে অভিযুক্ত করছেন, মিথ্যাচারের অভিযোগ করছেন বা অসত্য বলার অভিযোগ করছেন। হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে, শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে অভিযোগ করছেন, এবং জুলকারনাইন স্যারের বিরুদ্ধেও তিনি একটা অভিযোগ করছেন, সাংবাদিক জুলকারনাইন স্যার। একটা একটা করে আসি। প্রথমে তিনি আসলে 1 নাম্বার 2 নাম্বার এরকম করে দিচ্ছেন। প্রথমে তিনি বলছেন, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয়নি,
তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল, এই বক্তব্যটি সত্য নয়। আপনি এর গণঅভ্যুত্থানের আগে থেকেই বিষয়গুলোর সাথে জড়িত আছেন, গণঅভ্যুত্থানের পর একবার দেশেও গিয়েছিলেন। মানে কে মিথ্যা বলছেন, নাহিদ ইসলাম নাকি মির্জা ফখরুল ইসলাম, বা কার বক্তব্যটি সত্য কারটা অসত্য, আপনি কি কোনো দিতে পারেন কোনো তথ্য? এখানে আমি কাউকে আসলে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে আমি ব্লেম দিব না, কারণ আমার যতই নাহিদ ইসলামের সাথে আমার মতের পার্থক্য থাকুক না কেন, আমি বলবো যে আমাদের জুলাই আন্দোলনের একটা হিরো হচ্ছে নাহিদ ইসলাম। তো তাকে আমি মিথ্যাবাদী বলতে চাই না, এবং আমি এট দ্য সেম টাইম আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকেও বলতে চাই না যে তিনি অসত্য বলছেন। আমি যেটা বলবো যে এটা আমরা সকলেই জানি যে ওদিন কি ঘটেছিল। ওদিন তারেক রহমানকে যখন ভিডিও কনফারেন্সে যুক্ত করে বলা হচ্ছিল যে আমরা একটা জাতীয় সরকার গড়তে চাই, তখন তারেক রহমানের স্পষ্ট বার্তা ছিল যে আমরা চাই জনগণের ভোটে আসতে। আমরা এখন যদি একটা এরকম সরকারের মধ্যে আমাদের প্রতিনিধিরা থাকে, তাহলে ওই জনগণের ভোটের বাইরে গিয়ে আমাদেরকে একটা জাতীয় সরকারে বসতে হচ্ছে। তো ওটা আমরা চাই না, আমরা চাই জনগণের ভোটে আসতে। যেহেতু আমরা 15.5 বছর অপেক্ষা করেছি, আমরা ওই জনগণের ভোটে আসতে চাই, আমরা জাতীয় সরকারের কোনো পার্ট হতে চাই না। এটা ছিল তারেক রহমানের বক্তব্য, এবং এটা কিন্তু এই ছাত্র প্রতিনিধি যারা সকলেই তারা জানতেন। এবং এ কারণে কিন্তু পরবর্তীতে ডক্টর ইউনূসকে নিয়ে একটা অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াটি হয়। এখন যদি তারা 1 বছরের মাথায় এসে এই ইতিহাসটা ভুলে যায় বা নতুন ভাবে ইতিহাস রচনা করতে চায়, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। কারণ আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তারেক রহমানের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা একটা জনগণের ভোটে আমরা নির্বাচিত হতে চাই এবং হয়ে ক্ষমতায় আসতে চাই। আমরা এর মধ্যে কোনো এই ধরনের জাতীয় সরকার আসলে যেতে চাই না, এটি হচ্ছে মূল কথা। এখন এটাকে যে যেভাবে ব্যাখ্যা করছেন, টুইস্ট করছেন, এতে তাদের হয়তো কোনো রাজনৈতিক ধান্দা থাকতে পারে বা উদ্দেশ্য থাকতে পারে, বাট মানে কে আসলে রাজনৈতিক ধান্দায় মিথ্যা বলছেন বা সত্যটা বলছেন না, সেটি দর্শক নিশ্চয়ই আপনার কথা শুনে বুঝবেন। আপনি আসলে মিথ্যাবাদী কথাটা একটু শক্ত একটা শব্দ, সেটি হয়তো বলাটা কঠিন আমাদের জন্য। আর দ্বিতীয়ত তিনি বলছেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টক শোতে বলেছেন ছাত্র শক্তির গঠন প্রক্রিয়া শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটা মিথ্যাচার। শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধেও মিথ্যাচারের অভিযোগ করছেন, এই বিষয়ে কি বলবেন? এখন আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি জানেন যে আল জাজিরাতে যে একটা সম্প্রতি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে, সেখানে কিন্তু আপনি দেখেছেন যে অনেক বেশি ফুটেজ কিন্তু সাদিক কায়েমকে দেওয়া হয়েছে। এবং আমার প্রিয় ব্যক্তিগতভাবে জুলকারনাইন সামি, তিনিও সাদিক কায়েমকে কিন্তু তিনি অনেকটা একটা ক্লিন চিট দিয়েছেন বা তার পক্ষে তিনি একটা দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। তো এটা রাজনৈতিক মহলে কিন্তু অনেকে এটাকে ভালোভাবে নেয়নি, কারণ তারা বলছেন যে জুলকারনাইন সামি কেন তিনি জামায়াতের একজন ছাত্রনেতাকে তিনি এভাবে প্রমোট করছেন, তার কাছে তার নিরপেক্ষ অবস্থান আমরা আশা করি। তো এই জন্য এটাকে নানাজন নানাভাবে কিন্তু ব্যাখ্যা করছে বা এটাকে ভালোভাবে নেয়নি। কিন্তু প্রকৃত সত্য হলো যে আমাদের জুলাই আন্দোলনে কিন্তু জামায়াতের ইসলামের এই সাদিক কায়েম বলেন বা আরো যারা, তাদেরও কিন্তু একটা ভূমিকা ছিল। বিএনপিরও ছাত্র যারা ছিল, ছাত্র দলের, তাদেরও ভূমিকা ছিল। তো সকলে মিলেই কিন্তু অভ্যুত্থানটা করেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে জাতি হিসেবে যে আমরা এই অভ্যুত্থানের পরে দেখতে পাচ্ছি যে আমাদের অভ্যুত্থানের যে শক্তিগুলো ছিল, ছাত্র দল, ছাত্র শিবির বা এনসিপির যারা ছিল মাঠে, প্রত্যেকের মধ্যে একটা বিভাজন আমরা দেখতে পাচ্ছি এবং সকলে সকলের মতো করে কিন্তু এখন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। ঠিক যেমন 1971 সালের পরে আমরা দেখেছি যে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে দেখা গেল আওয়ামী লীগ তাদের একটা পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিল। তো এখনো ঠিক একই অবস্থা হচ্ছে যে আমাদের ওই 54 বছরের আগের ইতিহাস যেটা, সেটাকেও যেমন আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিকৃত করে আওয়ামী লীগ তাদের একটা নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছিল। এখনো এই এনসিপির যারা বা এই ধরেন শিবিরের যারা, তারাও ক্লেম করতে চাচ্ছে যে এখানে আমাদেরই ভূমিকাটা বেশি ছিল। কিন্তু কার কি ভূমিকা ছিল এটা কিন্তু আপনি জানেন যে টুডে অর টুমোরো ইতিহাস কিন্তু মূল্যায়ন করবে যার যে ভূমিকা ছিল। এরকম নানানভাবে বিকৃত হয়েই যায়। এক কথা বলতে বলতে মানুষের কাছে আসলে মানুষ তো আর সব ঘটনা গিয়ে গিয়ে দেখে নাই যে কার সাথে কি আলোচনা হয়েছিল, কে কোন জায়গায় নেতৃত্ব দিচ্ছিল, সব তো আসলে ক্যামেরার সামনে হয় নাই, মানুষ দেখে নাই। মানুষের তো বুঝতে কষ্ট হবে, মানুষ তো বিভ্রান্ত হবে, তাই নয় কি? ইতিহাসের যেগুলো ধ্রুব সত্য থাকে সেগুলো আপনি কখনো ওগুলো আপনি মুছতে পারবেন না। এটা ধরেন ইতিহাসের ধ্রুব ধ্রুব সত্যই সত্য এখন আপনারা যারা গণঅভ্যুত্থানের পেছনে কাজ করেছেন এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন, তাহলে আসলে ধ্রুব সত্যটা মানুষ কিভাবে বুঝবে? মানুষ বুঝতে পারে। আপনি ধ্রুব সত্য হচ্ছে যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে জামায়াত শিবির তারা রাজাকার আলবদর আলসামস ছিল। এখন যদি জামায়াত শিবির বলে যে না মহান মুক্তিযুদ্ধের সময় আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, ওই ন্যারেটিভ তো তারা করতে পারবে না দাঁড় করাতে। তো ওটাও যেমন ধ্রুব সত্য ইতিহাসের, ঠিক এই ইতিহাসেরও ধ্রুব সত্য 24 আন্দোলনে ওই যে 71 সালে আমাদের যে মুক্তিযুদ্ধের বিরোধী যে শক্তিটা ছিল, তারা আবার এই ফ্যাসিস্ট হাসিনার উৎখাতের ক্ষেত্রে একটা পজিটিভ ভূমিকা রেখেছিল। অতএব ওই কৃতিত্ব তাদেরকে আমরা দেবই। এখন ওই 71 সালে জামায়াতের বাজে ভূমিকার কারণে আমি যদি 24-এর জামায়াতের যে ভূমিকাটা ছিল ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতে, ওই কৃতিত্ব যদি তাদেরকে না দেই, ওটা আবার আমার তরফ থেকে একটা হীনমন্যতা হবে। তো আচ্ছা, সেজন্য এটা মনে করি এটা যে কি আমাদের এটা জনগণের আপনি এটাকে বলছেন যেটা না দিলে এটা হীনমন্যতা, কিন্তু এটার জন্য কি তাদের ওই ওই কর্মকাণ্ডের বিষয়গুলো কেউ একরকম একটু হালকা করে নেওয়া যায় যে ঠিক আছে পরে মাস এটার একটা কাফারা দিয়েছে, এরকম কি ভাবার কোনো জায়গা আছে?
মোটেই না, ওটা তো ভাবার কোনো জায়গা নেই। বরঞ্চ আমি মনে করি যে তারা এখনো স্পষ্ট করে তাদের একাত্তরের ভূমিকার জন্য সেভাবে কিন্তু ক্ষমা চায়নি। যেভাবে চাচ্ছে সেটা আসলে ওইভাবে ফর্মালি ওভাবে কিন্তু মানে তারা ওইভাবে চাচ্ছে না, এবং চাওয়ার মধ্যেও আন্তরিকতার ছাপ আমি দেখতে পাচ্ছি না। এবং আমি মনে করি যে বাংলাদেশে যদি জামায়াত ইসলামী তারা রাজনীতি করতে চায়, তাদের একাত্তরের ইস্যুতে স্পষ্ট করে তাদেরকে বলতে হবে যে তারা তাদের ওই অতীত কর্মকাণ্ডের জন্য তারা ক্ষমা প্রার্থী। এবং সেই ক্ষমা না চাওয়া পর্যন্ত আসলে আমি তো কখনোই ব্যক্তিগতভাবে আমি আইডেন্টিটি পলিটিক্সের পক্ষে নই, ধর্মভিত্তিক রাজনীতির আমি পক্ষে নই। তো এই জন্য আমার আমার তো অবশ্যই সেখানে আমার তো একটা অবজেকশন আছেই জামাতের রাজনীতি। তারপরেও যদি তারা জনগণের ভোটের মাধ্যমে যদি জামায়াতের লোকজন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু তার আগে আমি মনে করি তাদেরকে একাত্তরের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। স্পষ্ট। আপনি বলছিলেন যে এখানে আর কি কার কতটা ক্রেডিট সেটি নিয়ে সকলে মিলেই আসলে এটি করেছে। তারপরে ক্রেডিট নিয়ে যে একটা কদিন আগে এই কথাটা প্রচলিত হচ্ছিল, কামড়াকামড়ি শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে। তো সেখানে আসলে আরো কিছু বিষয় আছে গণ অভ্যুত্থানের পর থেকে বিষয়গুলো আসছে। যেমন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা মাইক বেন্স, সাবেক কর্মকর্তা, তিনি বলেছেন এটাকে রেজিম চেঞ্জ এবং এর পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ইঙ্গিত করছেন। আওয়ামী লীগের প্রতি যুক্তরাষ্ট্রের একটা অপছন্দের জায়গা ছিল, যেটি আসলে স্পষ্ট হচ্ছিল। অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স তার যে বক্তব্য, তার যে লেখনী, সেখানে তিনি বলছেন যে পাকিস্তানের মতো বাংলাদেশেও রেজিম চেঞ্জে যুক্তরাষ্ট্রের প্রভাব খাটাতে পারে। তার পরবর্তীতে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি ফরহাদ মাসার, তিনিও বলছেন জেফ্রি স্যাক্সের কথা তো ফেলে দেওয়া যায় না। মানে যুক্তরাষ্ট্রের ক্রেডিট কতটুকু এই গণ অভ্যুত্থানে? আমি মনে করি যে বাংলাদেশ কেন, মানে আপনি পাকিস্তানের কথা যদি ধরেন বা পার্শ্ববর্তী দেশগুলোর কথা যদি ধরেন, যে যে কোনো একটা ফ্যাসিবাদী বা স্বৈরাচারী সরকারের পতনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটা যদি আপনার পুরোপুরি বিরোধিতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আসলে সফল হতে পারেন না। এটাই বাস্তবতা, যে যুক্তরাষ্ট্রের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে হয়। আর যদি সেটা না থাকে, সেক্ষেত্রে আপনি একটা স্বৈরাচারী সরকারকে চাইলেই কিন্তু ফেলে দিতে পারেন না। আপনি দেখেছেন যে 18 সালে একটা রাতের ভোটে নির্বাচন করে তারা টিকে গেল, 14 সালে একটা বিনা ভোটে নির্বাচন করে টিকে গেল, 24 সালে একটা ডামি ভোটে নির্বাচন করে তারা টিকে গেল। তো তখন যদি যুক্তরাষ্ট্রের ন্যূনতম মানে সমর্থন যদি হাসিনার প্রতি না থাকতো, তাহলে কিন্তু হাসিনা কন্টিনিউ করতে পারতো না। তাহলে এই কিন্তু জন্যই কি সেই দাবিদারিটা বর্তমান ইউনূস সরকারও করছেন? আপনি বলছিলেন মার্কিন দাবিদারি করছে। না, মার্কিন তাবেদারির যে বিষয়টা হচ্ছে, ইউনূস সরকারের উদ্দেশ্যটা বড় অন্যরকম। তারা চাচ্ছে যে একটা অন্তর্বর্তী সরকার হিসেবে এসেও তারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাচ্ছে। একটা অন্তর্বর্তী সরকারের কাজ কি? যে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে সরে যাওয়া। কিন্তু যখনই আপনি দেখবেন যে একটা অন্তর্বর্তী সরকার, তারা এ ধরনের একটা এনডিএ তো প্রথমত তারা সাইন করতে পারে না, তাদের ওই এখতিয়ার নেই। তারা এসেছে নির্বাচনকালীন সরকার, নির্বাচন করে দিয়ে তারা চলে যাবে। কিন্তু তারা তো এটা বিশ্বাসই করে না যে তারা একটা নির্বাচনকালীন সরকার। তারা মনে করছে তারা অনেক কিছু করার মতো তাদের এখতিয়ার রয়েছে। তো তাদের এখতিয়ারের বাইরে যখন তারা কাজ করবে, তখন তো তাদেরকে আসলে ওই ধরনের কুটচালের আশ্রয় নিতে হবে বা প্রেস সচিব অবশ্য নতজানু বলেছিলেন হতে তাদের হবে। নাকি সেই সবকিছু নতজানু তারা করবার হচ্ছে। ম্যান্ডেট আছে। আপনার এই কথা থেকে একটু যাই যে তারা দীর্ঘ সময় অন্তর্বর্তী সরকার নির্বাচন, দীর্ঘ সময় থাকার যে প্রত্যাশা, সেটির কথা আপনি বলছেন। এখানে প্রেস সচিব ওই যে 5-6 দিন ক্রুশিয়াল সময়, তার সেই বক্তব্যের মধ্যেই তিনি বলছেন যে কিন্তু একটা বিষয় নিশ্চিত থাকেন, নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে সময় বলেছেন তার থেকে একদিনও দেরি হবে না। কবে থেকে একদিনও দেরি হবে না বুঝতে পারছেন কিনা? প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন, আবার কোট করছি, প্রধান উপদেষ্টা প্রথমে বলেছিলেন নির্বাচন এপ্রিলের প্রথমার্ধে, পরবর্তীতে লন্ডনে বলা হয়েছে যদি অনেকগুলো সংস্কার হয় এবং বিচারের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তারা সেই জায়গায় এখনো আছেন, একদিনও দেরি হবে না বলেছে তিনি মন্তব্য করছেন। আপনি এটা কি বোঝা যাচ্ছে এখন কোথা থেকে আসলে একদিনও দেরি হবে না? এবং উপদেষ্টারা নাকি যার যার কাজে ফিরে যেতে চান, আসলে কি তাই নাকি আসলে তারা চেয়ারের মজা পাচ্ছেন? অবশ্যই তারা চেয়ারের মজা পাচ্ছেন, কারণ চেয়ারের মজা যদি তারা নাই পেতেন, তাহলে তাদেরকে কেন এ সময় এসে একটা এরকম নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সাইন করতে হলো? তারা যদি নাই পেতেন, তাহলে কেন তাদেরকে 25টি বোয়িং বিমান ক্রয় করতে হলো, যেখানে আপনি জানেন যে বোয়িং এর বিমানগুলো এখন দুর্ঘটনা প্রবণ, যেখানে এয়ারবাস এখন গ্লোবালি মানুষ এয়ারবাসের দিকে ঝুঁকছে, যেখানে বোয়িং মানে কেনার কথা এই মুহূর্তে এসে অন্তত কেউ ভাবছে না। তো এই সরকার যখন সেই বোয়িং কিনে আমাদের রাষ্ট্রীয় এই বিমান বাহিনীকে একটা এত বড় একটা ঋণের বোঝায় ফেলে দিচ্ছে, তো এইগুলো কিন্তু আপনাকে মানে লক্ষণ কিন্তু ভালো ইন্ডিকেট করে না। তো এই জন্য আমি মনে করি যে এই এনডি এর কথা বলেন বা বোয়িং ক্রয় করা বলেন বা এই যে জাতিসংঘের যে একটা অফিস স্থাপনের বিষয়গুলো বলেন, এগুলো করার এখতিয়ার প্রথমত এই সরকারের নেই। একটা অন্তর্বর্তী সরকার এ ধরনের বড় বড় সিদ্ধান্ত নিতে পারে না। এখতিয়ারের বাইরে গিয়ে তারা যখন কাজগুলো করছে, তখনই কিন্তু আমাদের সন্দেহটা তীব্র হয়। এখন তারা মুখে বলছে যে হ্যাঁ, আমরা দ্রুততম সময় ইলেকশন দিয়ে আমরা চলে যাব, আমরা এর বেশি থাকবো না, কিন্তু আপনি তার কার্যকলাপ দেখেন। একটা রাজনীতিবিদ শাহাদাত হোসেন সেলিম, তিনি যখন তাদের সাথে দেখা করলেন, তিনি বের হয়ে কি বললেন? যে তিনি প্রধান উপদেষ্টা তাকে বলেছেন যে এই যদি দেশের অবস্থা হয়, তাহলে আসলে নির্বাচন কি করে আমি সময় মতো দেব? এটা তো মানে এক সপ্তাহ আগের ঘটনা না, এই শাহাদাত হোসেন সেলিম তিনি এটা বললেন। তো এখন তারা তার সাথে যখন মিটিং করে এসে বাইরে বের হয়ে এসে যখন তারা এই ধরনের কথা বলেন, তখন কিন্তু আমরা উদ্বিগ্ন হই যে আসলে কি তিনি নির্বাচন দিবেন কিনা। এখন দেখা যাচ্ছে যে
এই যে রাজনীতিবিদদের সাথে তার যে কথা হলো এবং তিনি যে তাদেরকে বললেন যে নির্বাচনের শিডিউল তিনি আগামী 4-5 দিনের মধ্যে ঘোষণা করবেন, সেটা কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে কিন্তু সেটা তারা কিন্তু চেপে গেছে। তো এগুলো কিন্তু আমাদেরকে একটা ভয় দেয়। আবার এদিকে শফিকুল আলম তিনি আবার বলছেন যে না, আমরা বেশি সময় থাকবো না, আমরা নির্বাচন যথাসময় দিয়ে দেব। কিন্তু তারপর আসলে তাদের কথা আমরা এখনো ভরসা করার মতো কোনো কারণ পাচ্ছি না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে যে কিংস পার্টি এনসিপি কে মাঠে নামিয়ে নিয়ে তারা অনেক ধরনের কুটচালের আশ্রয় নিচ্ছে। আর যখনই একটা সরকার আপনি দেখবেন, হাসিনা যেমন অনেক কুটচাল নিয়ে আমাদের কাছে অজনপ্রিয় হয়ে গিয়েছিল, এই সরকার কিন্তু নানা ধরনের এইসব কুটচালের আশ্রয় নিয়ে আমাদের কাছে অজনপ্রিয় হচ্ছে এবং একটা সন্দেহের আমাদের সৃষ্টি করছে আমাদের মনের ভেতরে। কারণ আপনি দেখেন, এই যে শাহবাগে তারা যে কর্মসূচিগুলো করাচ্ছে জুলাই সনদের দাবিতে, আমরা তো সকলেই জানি যে এগুলো তারা স্টেট স্পন্সর্ড, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এগুলো করানো হচ্ছে। তো যখনই একটা অন্তর্বর্তী সরকার আপনি দেখবেন যে তারা কিছু এ ধরনের অল্প বয়স্ক ছেলে পেলে তাদেরকে মাঠে নামিয়ে দিয়ে তার একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, তাদের তখনই কিন্তু মধ্যে যে আমাদের আবার মারামারি হয়ে যাচ্ছে, সেটাও কি স্টেট স্পন্সর্ড? মানে একবার এসে অফকোর্স শাহবাগে দাঁড়াচ্ছে জুলাই যোদ্ধারা, আর এক পাশের জুলাই যোদ্ধারা আসছেন, তাদের মধ্যে মারামারি হয়ে যাচ্ছে। যারা আসলে পথ মানে চলাচল করছেন, তারা যখন কিছু বলছেন যে রাস্তা ছেড়ে দাও বা যেতে দাও, তখন বলছেন তোমরা আওয়ামী লীগ, এরকম কথাবার্তা বলছে। মানে এই সবকিছুর মধ্যে কি আসলে স্টেটকে আপনি দেখতে পাচ্ছেন বা সরকারের ভূমিকা দেখতে পাচ্ছেন? জি, অবশ্যই অবশ্যই আমি আমি মনে করি এখানে সরকার একটা দূরভিসন্ধি রয়েছে এবং সরকার অনেকটা গায়ে পড়ে চাচ্ছে যে একটা পরিস্থিতি সৃষ্টি করতে, যে পরিস্থিতি সৃষ্টি করার মাধ্যমেই তারা ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে। হুম। আমি নাহিদ ইসলামের পোস্টের কথা বলছিলাম। তিনি তৃতীয় আহ, কয়েকটি অভিযোগের মধ্যে তৃতীয় টিতে বলছেন 2রা আগস্ট 2024 রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যাতে সেই রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যেন কোনো যোগাযোগ না রাখে। এই বিষয়ে সত্যতা আছে কিনা? এই বিষয়ের ন্যূনতম সত্যতা নেই এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এ কারণেই বলছি যে আপনি দেখেন এই অভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে আপনি জুলকারনাইন সায়েরের যদি পোস্টগুলো খেয়াল হুম করেন হুম বা ওই সময় তার অবজারভেশন দেখেন, তিনি কিন্তু সেনাবাহিনী সম্পর্কে বা সেনা প্রধানের সম্পর্কে কিন্তু তিনি আহ, বেশ ক্রিটিক্যাল হুম ছিলেন। অনেকগুলো বিষয়ে কিন্তু সেনা প্রধানের ব্যাপারে সে সমালোচনামূলক বক্তব্য রেখেছিল। এখন আমি যেহেতু সেনা প্রধানের, আপনি জানেন যে সর্বপ্রথম ইন্টারভিউ কিন্তু আমি হুম নিয়েছিলাম। তো আমি যেহেতু তার ইন্টারভিউ নিয়েছিলাম, তার সাথে আমার একটা যোগাযোগ স্থাপন হয়েছিল এবং তার আশেপাশের সার্কেলের লোকজনের সাথে আমার কথাবার্তা হয়েছিল। তা আমি জানতাম যে এই লোকটা যতক্ষণ পর্যন্ত সেনাপ্রধান হিসেবে আছেন, আমরা একটা দ্রুততম সময়ে একটা নির্বাচনের প্রত্যাশা করতে পারি। কারণ তিনি ওই 5ই আগস্টে তার যদি ক্ষমতার প্রতি অ্যাম্বিশন থাকতো তিনি তো ক্ষমতা নিতে পারতেন, তিনি তো নেননি। তো 5ই আগস্টেই যিনি ক্ষমতা নেননি, তার তো ক্ষমতার প্রতি আসলে কোনো লোভ লালসা নেই এবং তিনি দ্রুততর সময় ক্ষমতা হস্তান্তর যাতে হয় ওইটাই তিনি চাচ্ছেন এবং তিনি প্রথম বলেছেন যে 18 মাসের মধ্যে একটা নির্বাচনের কথা। হুম। যে কারণে কিন্তু আজকে অনেকের কাছে তিনি অজনপ্রিয়, যে তিনি কেন সেনাবাহিনীর মানুষ হয়ে তিনি নির্বাচনের কথা বলছেন। তো এখন এই জুলকারনাইন সামি কিন্তু প্রথম দিকে একটু সেনাপ্রধানের প্রতি বা সেনাবাহিনীর প্রতি তিনি ক্রিটিক্যাল ছিলেন। তো যেই ব্যক্তি তার প্রতি ক্রিটিক্যাল ছিল, তাকেই যখন আপনি বলছেন যে তিনি একটা ওই 2 তারিখে একটা কু ঘটিয়ে তিনি সেনাবাহিনীর একটা পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছেন, তো হস্তান্তর করলে তো জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে ক্ষমতা হস্তান্তর হতো। তো ওইটা যদি মানে ন্যূনতম ওইটার সাথে যদি জুলকারনাইন এর সম্পৃক্ততা থাকতো, তাহলে পরবর্তী দিনগুলোতে তো তিনি সেনাবাহিনীর প্রতি এতটা ক্রিটিক্যাল হতেন না বা আইএসপিআর এর প্রতি এতটা ক্রিটিক্যাল হতেন না। পরবর্তীতে জুলকারনাইন সামি কিন্তু দেখলেন যে যখন সেনাবাহিনীকে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে বা আইএসপিআর কে নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, তখন দেখবেন যে জুলকারনাইন সায়ের কিন্তু আস্তে আস্তে আবার তিনি কিন্তু এই সেনা প্রধান বা সেনাবাহিনী বা আইএসপিআর এদের পক্ষে তিনি মানে স্ট্রংলি আর্মির দাঁড়ালেন তখন এবং কু দাঁড়ানোর করা বা ক্ষমতা নেবার সেই উদ্দেশ্যটা বা ইচ্ছাটা সেই সময় ছিল না, আপনি সেটাকে একদম আউটরাইট আপনি রিজেক্ট করেছেন। রাজপথের কথা চিন্তা করেন, সে সময় রাজপথের যে একটা মৃত্যু, সেটার জন্য তিনি প্রত্যক্ষভাবে দায়ী ছিলেন। তার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল এবং সেই নারী এবং তার হাজবেন্ড, আপনি জানেন তার হাজবেন্ড তাকে হত্যা করেছেন, আয়েশা আফসারি সেই নারীর নাম, হত্যা করেছেন এবং নিজেও তিনি সুইসাইড করেছেন। তো এরপরে তার চাকরির দায়িত্ব পালনরত অবস্থায় তিনি কিন্তু কাউকে না বলে তিনি আমেরিকায় চলে গিয়েছিলেন। এই হচ্ছে সেই খলিলুর রহমান। তো সেই ওই যে একটা, মামলাগুলোর কি হলো? মানে একটা, সেটা তো একটা মামলাও ছিল মনে হয়। জি, সবকিছু তো ধামাচাপা হয়ে গেছে। তো তিনি তো ওই সময় তো তিনি, আমার কথা হচ্ছে যখন এরকম একটা ঘটনা ঘটলো এবং তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, তিনি ওগুলির মুখোমুখি না হয়ে তিনি আমেরিকায় চলে গেলেন পরের দিন ঘটনা ঘটার সাথে সাথে। তো এতে কিন্তু বোঝা যায় যে এই লোকটা সুবিধার না, এই লোকটার একটা অতীতটা একটা মানে বাজে একটা অতীত। এবং আপনি লতিফুর রহমানের যে একটা আত্মজীবনীমূলক বই আছে, সেই বইটাও যদি পড়েন, সেই বইয়ের একটা পৃষ্ঠায় কিন্তু লেখা আছে যে আত্মীয়তার সম্পর্কের কারণেই এই খলিলকে তিনি নিয়োগ দিয়েছিলেন এবং হুম। নিয়োগ দেওয়ার পরে তাকে একটা তালিকা দিয়েছিলেন যে এখানে কয়জন উপদেষ্টা তিনি নিয়োগ দেবেন। তো ওইটা আবার তিনি তার হার্ড ড্রাইভে চুরি করে রেখে দিয়েছিলেন। ওটা লতিফুর রহমান তার বইতে লিখেছেন যে খলিল আমাকে না জানিয়ে তার পেন ড্রাইভে এই তালিকাটা রেখে দেয়। তো তখন থেকে তো তার মধ্যে একটা চৌর্যবৃত্তির স্বভাব বা এই যে একজন মানুষের হাজবেন্ড তিনি যে পরকীয়ার কারণে তার স্ত্রীকে হত্যা করলেন, নিজে আত্মহত্যা করলেন,
এই ধরনের মানে দায়গুলো যার মাথায় উপর রয়েছে, এই ধরনের একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টারকে কেন আমার দেশের নিরাপত্তা উপদেষ্টা বানাতে হবে? তো এখন বানানো হচ্ছে যেহেতু এখানে প্যারিস থেকে চাপ দেওয়া তিনি হচ্ছে। আবার সেই এবং এনডিএ গুলো করে আসছেন আর কি, সেখানেও তিনি লিড রোল প্লে জি, করছেন। আর একটু আসি নাহিদের বক্তব্যের প্রেক্ষিতে আবার জুলকারনাইন সাহেব তিনি বলছেন কারো প্রতি আঙ্গুল তোলার আগে নাহিদের উচিত হবে তার দলের দুই নেতাকে জিজ্ঞাসা করা, তার দুই এনসিপি সঙ্গীকে, যে কেন তারা বিপ্লবের সময় যখন কারফিউ চলছিল তখন জনতার মধ্যে না থেকে ডিজিএফআই এর অফিসার্স মেসের ভিআইপি রুমের আতিথেয়তা গ্রহণ করছিলেন, যা গোয়েন্দা সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা আয়োজন করে দিয়েছিল, কেন সেখানে বসে পোলাও, চিকেন রোস্ট এগুলো খাচ্ছিলেন আর কি। একই রকম কথা আমরা শুনেছি তাসনিম খলিল একটা ইন্টারভিউতে বলছেন, সাংবাদিক তাসনিম খলিল তিনিও বলছেন যে নাহিদ ইসলামের পরের স্তরের দুই নেতা শেখ হাসিনা ডিজিএফআই এর মেসে ছিল, ডিজিএফআই এর গাড়ি চড়ে কারফিউ পাস নিয়ে ঘুরে বেড়াইছে, এখন তারাই এনসিপির বড় নেতা, তারা আসলে এনসিপির জন্য কাজ করে না, কাজ করে গফুর এবং পুচার জন্য, তিনি বলছেন, আমি কোট আনকোট বললাম এরকম, মানে এরকম কথা বলছেন। তো তো আসলে কাদের কথা বলছেন, কেউই আসলে নামগুলো নিচ্ছেন না, কাদের কথা বলছেন, আর এই বিষয়টা সম্পর্কে আপনার কি জানা? আমি আজকে তাহলে এমন কিছু কথা বলি যেটা কেউ জানে না কখনো। আমাকে বলা হয় না যে আমি হারুনের দালাল, ডিবি হারুনের পক্ষে। আমি একটা সাক্ষাৎকার নিয়েছি, এজন্য বলা হয় আমি হারুনের এজেন্ট। হ্যাঁ, হারুনের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, আমি হারুনের অনেক কিছু জানি, হারুনের ব্যবসায় আমি আমি সবার আগে তার ইন্টারভিউ করতে পেরেছি। তো একটা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে সবার সাথে সম্পর্ক সুসম্পর্ক রেখে থাকতেই তথ্য হবে। বের করা। তো আমি হারুনের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি আমি কখনো এগুলো প্রকাশ করিনি, কারণ করলে আমাকে বলা হবে যে আমি হারুনকে এখানে মহান মানব হিসেবে দাঁড় করাতে চাচ্ছি, যেটা করার আমার কোনো ইচ্ছাই নেই। হারুন আমাকে যেটা বলেছে, সত্য মিথ্যা আমি জানি না, হারুন আমাকে যেটা বলেছে যে আপনি এই 6 জনকে জিজ্ঞেস করেন যে তাদের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করেছি কিনা, এবং তাদেরকে আমি বিরিয়ানির প্যাকেট এনে আমি খাইয়েছি। জিজ্ঞেস করেন তাদেরকে বিরিয়ানির প্যাকেট এনে আমি খাইয়েছি কিনা। তো পরবর্তীতে হারুন যাকে দিয়ে বিরিয়ানিটা আনিয়েছিল সে আবার আমার এই ফ্লোরিডার এই পাম বিচ শহরেই থাকে। সেই ব্যক্তি, আমি তার নামও বলে দিই আপনার কাছে, যাকে দিয়ে তখন হারুন বিরিয়ানিটা আনিয়েছিল সে হচ্ছে আপনার এই ফার ইস্ট যে ইসলামিক ইন্স্যুরেন্স, সেটার যে কর্ণধার নজরুল ইসলাম। তো এই নজরুল ইসলামের সাথে আবার হারুনের খুব ভালো সখ্যতা ছিল। হারুনের সময় নজরুলকে ফোন করে বলেছিল যে ভাই আপনি একটু বিরিয়ানির প্যাকেট আনেন, এই সব সমন্বয়কদেরকে আমার খাওয়াতে হবে। তখন এই নজরুল কিন্তু সে এই 6 প্যাকেট বিরিয়ানি নিয়ে গেল এবং এই 6 জনকে কিন্তু জামাই আদর করে হারুন খাওয়াইছে। এবং পরবর্তীতে আমি যখন হারুনকে বললাম যে আজকে এই দেশের অবস্থার জন্য আপনি দায়ী, আপনি এই ছাত্রদেরকে কেন তুলে নিয়ে গেলেন, আপনি কেন এগুলি করলেন, তখন হারুন বলে ভাই আমাকে ডিজিএফআই থেকে বলা হয়েছে, আমি আনছি, কিন্তু এদেরকে আমি কোনো দুর্ব্যবহার করি নাই। এদেরকে আমি ওই নজরুলকে আপনি জিজ্ঞেস করেন, নজরুলকে দিয়ে আমি বিরিয়ানি আনাচ্ছি, আনা তারপরে এদেরকে বিরিয়ানি খাওয়ানো হয়েছে, আমি এদের সাথে কোনো খারাপ ব্যবহার করি, আমাকে যা বলছে আমি শুধু বাস্তবায়ন করেছি। তো এখন আমার কথা হচ্ছে যারা হারুনের শেল্টারে থেকে এত সুন্দর বিরিয়ানি খেয়ে আন্দোলন করলো, এখন তারা যখন এসে জুলকারনাইন স্যারকে ইঙ্গিত করে বাজে কথা বলে বা আমাদেরকে ইঙ্গিত করে বাজে কথা বলে, এটা খুব দুঃখজনক। কারণ ওই সময় তারা কি করেছিল, কতটা সেফ থেকে তারা আন্দোলন করেছিল এবং হারুনও তাদের সাথে কি ব্যবহার করেছিল, এটা হারুনের মুখ থেকে আমার শোনা। এবং যিনি বিরিয়ানির প্যাকেট নিয়ে গিয়েছেন তিনিও আমার কাছে স্বীকার করেছেন যে হ্যাঁ ভাই আমি 6 প্যাকেট বিরিয়ানি নিয়ে তাদের জন্য গিয়েছিলাম ওদিন ডিবি অফিসে। তো এই হলো বাস্তবতা। তো এখন এই বাস্তবতাগুলো যখন ওই আপনার তাসলিম খলিলের মাধ্যমে বা জুলকারনাইনের মাধ্যমে যখন একটু 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 করে প্রকাশ হয়, তখন তাদের খুব আতে ঘা লাগে। বা যে আজকে আমি এই কথাগুলো বললাম, দেখবেন আমাকে আবারও বলা হবে আমি হারুনের দালাল বা হারুনকে আমি খুব তো ভালো দেখাবার ডিজিএফআই চেষ্টা কেন, করছি। তৎকালীন শেখ হাসিনার ডিজিএফআই কেন সমন্বয়কদের এত খাতির করছিলেন, তাদেরকে পোলাও রোস্ট খাওয়াচ্ছিলেন বা সেই একদম মানে আদর আতিথেয়তায় রাখছিলেন কেন? ডিজিএফ এর স্ট্র্যাটেজিটা যেটা সম্ভবত ছিল, আমি যেটা মনে করি, তারা ছিল যে এদেরকে যদি আমরা একটু ভালোভাবে বুঝিয়ে আন্দোলনটাকে যেন স্টপ করাতে পারি, এবং একটা লিখিত বিবৃতি আপনি দেখেছেন তাদেরকে দিয়ে একটা লিখিত বিবৃতিও পড়ে আন্দোলনটাকে শেষ করে দেওয়ার একটা অ্যাটেম্প তারা নিয়েছিল। তারা চাচ্ছিল যে এদেরকে আমরা আমাদের দলে এনে এদেরকে দিয়ে পুরো আন্দোলনের যে একটা স্পিড বা একটা মোমেন্টাম, এটা আমরা শেষ করে দেবো। তো ওটাই তারা করার একটা কাজ করছিল। কিন্তু তখন আমরা সকলেই জানি যে আন্দোলন কিন্তু আর এই 6 জনের হাতে তখন ছিল না, আন্দোলন তখন সারা দেশব্যাপী ছড়িয়ে গিয়েছিল। তখন ওই নাহিদ বা আসিফ তারা ডিবি হেফাজতে থেকে কি বললো বা না বললো ওটা কোনো ম্যাটার করে নাই, এটা হলো বাস্তবতা। আচ্ছা, কারা কোন দুইজনের কথা স্পষ্ট করে বলা হচ্ছে, কাদেরকে রেখেছিল ডিজিএফআই? দুজন তো 6 জনকে তারা মানে 6 জনকে হারুন নিয়ে। রেখেছিল। আচ্ছা, মানে জুলকারনাইন স্যার বলছেন দুই নেতাকে জিজ্ঞাসা করা, দুইজনকে, মানে 6 জনকে ডিজিএফআই রেখেছিল, পরে 6 জনকেই দিয়েছে আবার মানে হারুনের কাছে। হারুন তো 6 জনকে নিয়ে হ্যাঁ। গিয়েছিল এবং এই 6 জনের মধ্যে আপনি জানেন যে এখানে ওই 6 জনের মধ্যে প্রধান যদি আপনি বলেন 3 জনের মধ্যে তো ছিল নাহিদ, আসিফ এবং সার্জিস। আমি 3 জন বলবো যে 3 জন তো ওখানে প্রধান, যাদের সাথে হারুন কোঅর্ডিনেট তাহলে করছিল। নাহিদকে এবং মারলো তাদেরকে কে? না, নাহিদকে যে মারলো, নাহিদের তো দেখা গেল যে তাদেরকে আসলে কি মানে নৃশংসভাবে মেরেছে। হ্যাঁ ওটা হচ্ছে এটা ভয় দেখাবার জন্য, এবং ওই ছবিটাও কিন্তু তারা ইচ্ছা করেই বাজারে আউট করেছে যাতে তাদের মনে একটা ভীতির সঞ্চার হয় যে নাহিদের যদি এই অবস্থা হয় তাহলে অন্যদের কি অবস্থা হতে পারে। তো তারা ওই বলে না যে ক্যারোট এন্ড স্টিক একটা যে একটা থিওরি, তো ওইটাই মানে তারা করেছিল যে তাদের সাথে তাদেরকে বিরিয়ানিও খাইয়েছে, তাদের উপরে নির্যাতনও করেছে, সবভাবেই তারা চেষ্টা করেছে যে তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে আনা যায় কিনা। তো
এই হলো মূল বিষয়টা আসলে। আবার তাদের সাথে মানে দুই নেতার কথা বলছেন, দেখলাম যে গণ অধিকার পরিষদের রাশেদ খান বলছেন, সেই মানে দুই নেতার নাম উল্লেখ করছেন, সেটি হচ্ছে সার্জিস এবং হাসনাত, এবং তাদেরকে আমরা দেখেছিলাম আবার আবার দেখলাম এই ফেব্রুয়ারিতে সম্ভবত তারা সেনাপ্রধানের সাথে দেখা করলেন, রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব তাদেরকেই সেনাপ্রধান দিলেন। সেখান থেকে সে দুই রকম কথা একটু আসলো আর কি। সেনাপ্রধান সেটা আবার মানে তাদের যে রিফাইন্ড আওয়ামী লীগ দেওয়ার চাপ দেয়া সেই বিষয়টা অস্বীকারও করলেন। এখনো কি আসলে তারাই সেনাবাহিনীর সাথে বা ডিজিএফআই সাথে তাদের বিশেষ সম্পর্ক বজায় রাখছেন? আমি আসলে তা মনে করি না। আমি মনে করি যে আসলে এই ছেলেগুলোকে আসলে মিসগাইড করা হচ্ছে, এবং এই মিসগাইডটা করা হচ্ছে আমি মনে করি যে যখন ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যখন প্যারিসে গেলেন, এবং প্যারিসে গিয়ে তিনি যখন এই বর্তমানে যিনি দেশকে অস্থিতিশীল করার পেছনে মূল ভূমিকা রাখছেন তার কাছ থেকে যখন তিনি দীক্ষা নিয়ে আসলেন এবং যখন সেটা ফেসবুকে পোস্ট করা হলো, আমি মনে করি তখন থেকে এই ছেলেটা বিপদে চলে গিয়েছে। এবং যখন সে বিপদে চলে যায় তখন আপনি দেখবেন যে তার নেগেটিভের সাথে ওই প্যারিসের থেকে যে দেওয়া নেগেটিভ সেটা মিলে যায়। এখন আমি তাই দেখতে পাচ্ছি। তো এখন আসলে অনেক ক্ষেত্রে আমি মনে করি না যে আসিফ বা নাহিদ তারা যখন সেনাবাহিনীকে নিয়ে কোনো সমালোচনা করছে আসলে তাদের ব্রেইন থেকে আসা কোনো সমালোচনা, এগুলো হচ্ছে তাদেরকে যেভাবে আরোপিত করা হচ্ছে বা তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এখন এটা করো, এভাবে করো, করলে দেশের মানে তাদের যে ন্যারেটিভটা এস্টাবলিশ করা সঠিক হবে বা সুন্দর হবে, তারা করতে পারবে। যেমন আপনি দেখবেন যে এই তারেক রহমান যিনি আগে গণ অধিকার পরিষদ ছিলেন, পরে আমজনতার দল করলেন, এই তারেকও কিন্তু একসময় ওই প্যারিসের যিনি তার কথায় কিন্তু উঠতেন এবং বসতেন। একটা সময় যখন তারেক দেখতে পেল যে তাকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে দাঁড় করানো হচ্ছে বা সেনা প্রধানের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে মিছিল করার জন্য, সে যখন না করলো তখন থেকে দেখবেন তারেককে নিয়ে এসে সমালোচনা করছে। তো এখন আমার যেটা মনে হয় কি আসলে যে আসিফ বা নাহিদ তারা এই ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছে, এই প্যারিসের ব্যক্তির কাছে ডক্টর ইউনূস জিম্মি হয়ে গিয়েছে, এবং তাদেরকে জিম্মি করে তাদেরকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে বয়ান, তাদেরকে দিয়ে আপনার ইচ্ছা মতো মনে করেন সেনা প্রধানের বিরুদ্ধে বয়ান, এগুলো ওই ব্যক্তিটাই তৈরি করছেন। তো এখন আমি মনে করি যে এই অনলাইনের একজন ব্যক্তির কথায় যদি দেশ চলে এবং দেশের মূল বিষয়গুলো যদি নির্ধারিত হয়, এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। তাই মনে করি যে এই ব্যক্তি তো আপনি দেখেন আজকে সেনাপ্রধানের বিরুদ্ধে তো কত ভিডিও তারা বানিয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে তো কত ভিডিও বানিয়েছে। তো এখন আজকে যদি তাদের এই অন্যায্য চাপের কাছে যদি সেনাপ্রধান মাথা নত করতেন বা এই ডক্টর ইউনূস যেটা মাথা নত করেছেন, তাহলে কিন্তু আজকে সেনাবাহিনীকে নিয়েও তারা এত ক্রিটিক্যাল হতো না। তাদের চাহিদাটা মেনে নিলেই কিন্তু হয়ে যায়, তারা যেভাবে দেশটা চালাতে চাচ্ছে ওটা মেনে নিলেই কিন্তু হয়ে যায়। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন বা সেনাপ্রধান বলেন, তাদের ওই অন্যায্য দাবির প্রতি সমর্থন জানান নেই। এই কারণে দেখবেন যে তাদের যত ভিডিও সব হচ্ছে প্যারিস থেকে, প্যারিসের ইশারায় দেশ চলছেন, মানে প্যারিসের অনলাইন অ্যাক্টিভিস্ট, নাম বলা হচ্ছে না এতক্ষণ ধরে, পিনাকি ভট্টাচার্য, তিনি আসলে প্যারিস থেকে অনলাইন অ্যাক্টিভিজম করছেন বা ইউটিউবে কথাবার্তা বলছেন। তো আপনি বারবার বলছেন যে আলু পোড়া খেতে যাচ্ছেন, মানে আলু পোড়া, একটু আগে বলছিলেন যে খলিলুর রহমানকে এই জায়গায় দেওয়া এটা একটা তার উদ্দেশ্যের জায়গা বা তার চাওয়ার জায়গা ছিল। আর কি মানে আলু পোড়াতে তিনি কি কি চান আসলে, তার উদ্দেশ্য কি বুঝতে পারেন আপনারা? উদ্দেশ্য হচ্ছে আপনি দেখেন খেয়াল করে যে আপনার কথায় যদি একটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হচ্ছে, বদলি হচ্ছে, প্রমোশন হচ্ছে, আপনি অনলাইনে মনে করেন এমন একটা জনপ্রিয় অ্যাক্টিভিস্ট হয়ে গেলেন যে আপনি বললেন যে আমার কথা মতো মুখকে না করলে আমি তোমাকে জয় বাংলা করে দিব, ওই ভয়ে আপনি কাজ আদায় করে করে ফেলতে পারেন। তো আপনি তো চাইবেন আলটিমেটলি আমি এই যে নতুন বন্দোবস্তে আমার একটা ভিডিওর এত গুরুত্ব বা আমি যে বয়ান দাঁড় করাচ্ছি এর বাইরে কেউ গেলে আমি তাকে এক্সপোজ করে দেব, তাকে আমি জয় বাংলা করে দেব, এই ভয়েই তো মানুষকে দিয়ে আপনি অনেক কাজ করে ফেলতে পারেন। মতো অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, তারাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখে, এখন তাদের নাই না, এখন মনে করেন আপনি ব্যক্তি বিশেষকে টার্গেট করছেন এবং তাকে আপনি বলছেন যে আপনি এই কাজটা করেন, না করলে আপনার বিরুদ্ধে ভিডিও বানাবো। তো এইভাবে অনেকেই তো চাপের শিকার হয়ে দেখা যাচ্ছে যে অনেক কিছু করে ফেলছে। তো এখন ওই বলে না যে মানুষের মানে অনেকে তো আছে অপরাধী, প্রকৃতপক্ষে অপরাধী। দেখা গেল আপনি তার কিছু অপরাধ তাকে পাঠালেন হোয়াটসঅ্যাপে যে আপনার এই জিনিসগুলো আমি পেয়েছি, আপনাকে নিয়ে কিন্তু আমি ভিডিও বানাবো, আপনাকে এই কথা বলছি, আপনি এটা পালন করেন। তো যারা দুর্বল বা যারা প্রকৃতপক্ষেই অপরাধী তারা তো তখন মনে করেন তাদের দ্বারা ওই জিম্মি হয়ে গিয়ে করবে। যেমন আমি বলি জেনারেল ওয়াকার কেন তাদেরকে পাত্তা দেয় নাই, যাদের এত তাদের জেনারেল ওয়াকারের বিরুদ্ধে এত তাদের মানে এত আক্রোশী ভূমিকা কেন তারা রাখছে, কারণ তারা ওই জেনারেল ওয়াকারকে হুমকি ধামকি দিয়ে কোনো মানে কিছু করতে পারেনি। কারণ জেনারেল ওয়াকারের কোনো আর্থিক দুর্নীতিও খুঁজে পাবে না, কারণ জেনারেল ওয়াকার ইজ নট লাইক আজিজ। আপনি ওই আজিজ পান নাই যে নিজের ভাইকে জোসেফকে বা অন্যকে অনৈতিক সুবিধা তিনি দিয়েছেন। তার হিজ আউট অ্যান্ড আউট একটা প্রফেশনাল একজন সেনাপ্রধান, তার বিরুদ্ধে আপনি কোনো ওই হানি ট্র্যাপেরও কোনো ঘটনা পাবেন না। তো এখন এই যারা প্যারিস থেকে বা আমেরিকা থেকে হুমকি ধামকি দিয়ে কাজ করায় তারা কিন্তু অনেক ঘাটাঘাটি করেও কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিছু প্রমাণ বের করতে পারে না যে তার কোনো আর্থিক দুর্নীতি বা নারী ঘটিত কেলেঙ্কারি কিছুই তারা পায়নি। আর ওয়াকারুজ্জামানের কিন্তু তাদের কাছে কোনো ধরনের আত্মসমর্পণ করার মতো কোনো অবস্থা হয়নি, করেননি। এ কারণেই তাদের কিন্তু দিলের মধ্যে এত জ্বালা
এই জন্যই তারা জেনারেল ওয়াকারকে নিয়ে মনে করেন যত ধরনের আছে উল্টা পাল্টা কথা বলে দেখছে মানে যে তাকে একরকম চাপের মধ্যে ব্ল্যাকমেইল ফেলে। করে সরকারের বা বিভিন্ন পর্যায়ের জি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাধ্য এখন করার জায়গাটা অবশ্যই আমি নিয়েছে। মনে করি যে ডক্টর ইউনূসের সরকারের বা এখানে যারা রয়েছেন তারা কেন এই ফ্রান্সের কথায় বা এই আমেরিকা থেকে যারা দেশকে অস্থিতিশীল করছে তাদের কথায় চলছে, নিশ্চয়ই তাদের এমন কিছু দুর্বলতা এদের কাছে আছে যার জন্য আসলে তারা তাদের কাছে জিম্মি হয়ে গেছে। এই যে আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথাই বলেন অথবা আপনি নাহিদ ইসলাম বলেন, তারা কেন প্যারিসের কথায় চলছে? কারণ তাদের অনেক দুর্বলতা, যেটা আমি নাজমুল সাকিব বা জুলকারনাইন সাহের জানি তার থেকে হয়তো বেশি এই ফ্রান্সের ভদ্রলোক জানেন। এই কারণেই তারা হয়তো ওই আত্মসম্মানের ভয়ে তারা তাদের তার এই কোনো দুর্বলতার জায়গায় তাকে ব্ল্যাকমেইল করা যায় না নাকি? আসলে তিনি মানে যেটি আগে এখন একরকম এখন তামাশা এখন করে আবার বলা একটা হতো যে কথা আছে ফরমালিন খাওয়া তিনি পচেন না আসলে। না, ল্যাংটার আবার লজ্জা কি? যার উলঙ্গ জিনিস সারা দেশের মানুষ দেখে গেছে তার আবার লজ্জা কি? তো একটা মানুষ উলঙ্গ হয়ে গেলে জাতির কাছে তার তো লজ্জা থাকে না। নাদিয়া ইসলাম নামের যে নারী তাকে উলঙ্গ করে দিয়েছে, তারপরেও যার লজ্জা নেই তাকে আপনি আর নতুন করে কি লজ্জা দিবেন? আর তাহলে লজ্জা না থাকাটা একটা মানে ভালো ব্যাপার, তাহলে সাহসী হওয়া যায় লজ্জা না থাকলে। সেটা তো ভালোই মনে হচ্ছে। আম, একটু কথা বলতে চাই যে আসিফ মাহমুদ প্যারিসে গিয়ে দীক্ষা নিয়ে আসলেন। তিনি একটা সাক্ষাৎকারে সেনাপ্রধানকেও বলেছিলেন যে বুকে পাথর রেখে তিনি ডক্টর ইউনূসকে মেনে নিয়েছেন প্রধান উপদেষ্টাতে। সেই একই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে যদি 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা না ছাড়তো, পালিয়ে না যেত, তাহলে তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল। এই সশস্ত্র বিপ্লবের অস্ত্র সহায়তা কোথা থেকে আসছিল বা আসার পরিকল্পনা ছিল, কারা দিচ্ছিল, কারা তাদের অস্ত্র তো আর আমার হাতে দিলে আমি চালাতে পারবো না, এই ট্রেনিংটা কারা দিচ্ছিল, এবং সেই অস্ত্রগুলো এখন কোথায়? এটার উত্তর তারাই দিতে পারবে, এটার উত্তর আসলে আমি জানি না, এবং এটা তারা কেন বলেছে বা কি ধরনের পরিকল্পনা ছিল এটা তারাই বলতে পারবে। কিন্তু আমি কেউ শুধু ডিনাইও এতটুকুই করে জানি, নাই কিন্তু পরবর্তীতে এই বক্তব্য। আমি শুধু এতটুকুই জানি যে বাংলাদেশে এ ধরনের অনেক আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে। অনেক আন্দোলন আপনি দেখেছেন যে বিভিন্ন উলক নূরের নেতৃত্বে একটা কোটা আন্দোলন হয়েছিল। আপনি দেখেছেন হেফাজতে ইসলাম তারাও একটা আন্দোলন করেছিল। অনেক আন্দোলনই হয়েছে, শেখ হাসিনাকে তারা উৎখাত করে দেবে মনে হয়েছিল, কিন্তু কোনো আন্দোলনই কিন্তু সফলতার মুখ দেখতে পারেনি। কেন পারেনি? কারণ হাসিনার ওইরকমই একটা শক্তিশালী ফোর্স ছিল, সেনাবাহিনী তাকে সমর্থন দিত। সেজন্য কিন্তু শেষ পর্যন্ত কোনো আন্দোলন সফল হতো না। আমি মনে করি যে জুলাই আন্দোলন সফলতার পেছনে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে সেনাবাহিনী, কারণ সেনাবাহিনী তখন নির্বিচারে গুলি চালায়নি। এখন আপনি সেনাবাহিনীকে যদি কৃতিত্বটা না দেন, আপনি যদি মনে করেন যে না আমরা সকলে আমরা এই 1400 প্রাণ বা 2000 প্রাণ যে গেল, আমরা এই প্রাণের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থানে আমরা আমরা সফল হয়েছি, তার যদি বলেন তাহলে আমি মনে করি এটা একটা অকৃতজ্ঞতা হবে, মুনাফেকি হবে। যেখানে আজকে এই সেনাপ্রধান তিনি যখন একটা দরবার ডাকলেন, দরবার ডেকে যখন তিনি বললেন ওই যে আয়ুব বাচ্চুর গানের একটা রেফারেন্স তিনি টানলেন যে আরো বেশি কাঁদালে উড়া দেবো আকাশে। তো এই যে তাকে যে একটা চাপ দেওয়া হচ্ছিল, তিনি ওই সময় থেকে যে একটা রসিকতা করলেন এবং তিনি যে চাপটা নিলেন এবং নিয়ে যে তিনি শেখ হাসিনার মতো, যাকে বলা হয় যে তিনি শেখ হাসিনার বোন জামাই, তো এই বোন জামাই হওয়া সত্ত্বেও তিনি যে তখন তার নীতির প্রতি বা তার প্রফেশনালিজমের প্রতি অটুট থেকেছেন এবং তিনি জনতার উপর গুলি চালাননি 3 তারিখের পর থেকে, এবং তিনি যে তার বাহিনীকে স্ট্রিক্ট অর্ডার দিয়ে দিয়েছিলেন যে আমরা এই ধরনের জিনিসের আমরা অংশীদার হব না। এবং আপনি আল জাজিরার ডকুমেন্টারিতেও দেখবেন যে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমি শেখ হাসিনাকে বলেছি যে দিস উইল টেক ইউ নো ওয়্যার, তো ইউ হ্যাভ টু টক উইথ দ্য পলিটিশিয়ানস। তিনি স্পষ্ট করে বলেছেন, তিনি শেখ হাসিনাকে কথা বলেছেন। শেখ হাসিনা পারলে বলুক তো যে এটা সেনাপ্রধান তাকে বলেননি। শেখ হাসিনা কিন্তু বলেননি যে এখানে ওয়াকারুজ্জামান মিথ্যা কথা বলেছে, তো তিনি তো সত্য কথাই বলেছেন, যেহেতু শেখ হাসিনা এটা প্রতিবাদ জানাননি। তো যেই সেনাপ্রধান 5ই আগস্টে শেখ হাসিনাকে মুখের উপর বলতে পারে যে দিস উইল টেক ইউ নো হেয়ার, ইট হ্যাজ টু স্টপ অ্যান্ড ইউ হ্যাভ টু টক উইথ দ্য পলিটিশিয়ানস, তো এর মাধ্যমেই তো তিনি তার অবস্থান, তিনি জনতার পাশে ছিলেন প্রমাণ করে দিচ্ছেন। এখন যখন আপনি সেই মানুষটিকে যখন আপনি নানাভাবে এই আসিফ বা নাহিদ তারা যখন বলার চেষ্টা করছে যে সেনাপ্রধান তিনি বুকে পাথর দিয়ে মেনে নিয়েছেন বা সেনাবাহিনীর এই ভূমিকা ছিল সেই ভূমিকা ছিল বলে সেনাবাহিনীকে মেলাইন করার চেষ্টা করছেন বা সেনাপ্রধানকে মেলাইন করার চেষ্টা করছেন, আমি মনে করি এগুলো জাস্ট তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে কোন একটা ভেস্টেড এজেন্ডা বাস্তবায়নের জন্য। এই বাচ্চা ছেলেগুলোকে একটা টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে আর তারাও ব্যবহৃত হচ্ছে। এবং অবশ্যই একদিন না একদিন এই প্রকৃত সত্যগুলো বের হবে যে কাদের চাপে কি কারণে তারা এই ধরনের কথাগুলো বলছে, এগুলো নিশ্চয়ই একদিন না একদিন এই সত্যগুলো বের হবে। জি, নাহিদ ইসলামের যে পোস্টটা নিয়ে কথা বলছিলাম তার একদম শেষে তিনি বলছেন সায়ের গং 5ই আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে, সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছেও। সায়ের গংদের এই চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভেলিয়েন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রপাগান্ডা, হেন কোনো কাজ নাই, হচ্ছে না। বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই, কিন্তু মিথ্যার উপর বেশি দিন টেকা যায় না। তো এই সাইর গং আপনিও বিভিন্ন সময় আসলে বিভিন্ন কল রেকর্ড আপনার অনুসন্ধানে আপনিও সেগুলো দিচ্ছেন, ফাঁস করছেন, আপনারও অনেক রকম সার্ভেলিয়েন্স আছে। তো আপনিও কি সেই সাইর গংদের মধ্যে, নাহিদ ইসলামের ভাষায় আপনিও কি সাইর গংদের মধ্যে আছেন?
হ্যাঁ, অবশ্যই এটা তো বুঝাই যায়। এখন তো সে আমার নাম নেয়নি, কিন্তু আমি তো বুঝতে পারছি এটা আমাকেই সে ইঙ্গিত করেছে। তো এখন আমি বলতে চাই যে যদি আমার কোনো একটা কল রেকর্ড বা কোনো একটা তথ্য যদি আমি মিথ্যা দিয়ে থাকি, সেটাকে চ্যালেঞ্জ করুক। সে তো আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারিনি। আমি তো এই যে গাজীপুরের যে একটা নিয়োগ প্রক্রিয়াতে যে তারা যে একটা অডিও আমি হুম, ফাঁস করলাম, যে সেখানে যে 20 কোটি টাকার একটা লেনদেন হয়েছে, কই একটা তো বিবৃতি সে দেয়নি যে এটা মিথ্যাচার বা এটা ভুয়া। সে তো বলেনি। নাকি সে ওইটা সে দেখেনি? এখন আপনি যদি ওই উট পাখির মতো বালুতে মাথা ঢুকিয়ে রাখেন, তা তো হলে হবে না। সারা দেশের মানুষ দেখেছে সেই হুম, অডিও, তারা শুনেছে। তারা জানে যে এখানে 20 কোটি টাকার লেনদেন হয়েছে। কই এটা তো কোনো ব্যাখ্যা আমি তার থেকে পেলাম না। আমি যে নাহিদ ইসলামের বাবা, হুম। তার যে নানা ধরনের দুর্নীতি বা নানা ধরনের অসৎ উপায় তিনি অবলম্বন করছেন, এগুলো নিয়ে আমি চ্যালেঞ্জ দিলাম। তো তিনি তো ওটারও তো কোনো প্রতিবাদ দিলেন না। তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে তো আমি সবার আগে একটা ভিডিও বানিয়েছিলাম, এবং পরবর্তীতে আপনি দেখলেন বাংলা ভিশনে করা হয়েছে। এখন বাংলা ভিশনটাকে হয়তো তারা বলতে পারবে যে এখানে ইশরাক হোসেন তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন। তা আমি তো কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে করিনি, কারণ আমি তো তাদেরকে আমার হিরো মনে করি, যে তাদের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান হয়েছে। তো আমার মতো একজন ব্যক্তি কেন যাদেরকে হিরো মনে করেছি গণ অভ্যুত্থানের, তাদের বিরুদ্ধে আমি এগুলো এক্সপোজ করতে বাধ্য হচ্ছি? কারণ হচ্ছে যে তারা এখন বিপথে চলে গিয়েছে। তারা আমাদের যে জুলাইয়ের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে আঘাত করেছে, এবং তারা অতিমাত্রায় অসৎ উপায় অবলম্বন করছে। তাদের বাবাদেরকে দিয়ে তারা একটা ধান্দাবাজির দোকান খুলে হুম। বসেছে। তো আমি যেভাবে আমি হাসিনার অপকর্মগুলোকে আমি সহ্য করতে পারিনি, আমি এক্সপোজ করেছি, এখন তাদেরটা আমি এক্সপোজ করতে বাধ্য হচ্ছি। এবং তারা তাদের নিজেদের ভুলগুলো বা নিজেদের অপকর্মগুলো, এগুলোকে যদি এখন মনে করে যে একটা সিটিং মন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে বা আমরা অপপ্রচার করছি, তো তাহলে তার প্রমাণ দিয়ে বলুক যে এখানে এটা মিথ্যাচার হয়েছে। হুম। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা বিল্লাল, তার বিরুদ্ধে আমরা যা যা দেখিয়েছি, সে পারলে একটা তথ্যকে বলুক তো যে এই তথ্যটা মিথ্যা, এটা অসত্য। তার বাবা কি ওইখানকার ওই যে ব্যক্তির সাথে, আওয়ামী লীগের দোসরের সাথে তার যে ছবি, ওই ছবিটাকে কি অস্বীকার করতে পারবে? ওই ব্যক্তি যে ট্রিপল মার্ডারের সাথে জড়িত, এটাকে সে অস্বীকার করতে পারবে? বিল্লাল এখন তো হোসেন ছবি নামের যে আসলে অনেকের সাথেই অনেকের থাকে। মানে ছবি দিয়ে কি অনেক কিছু প্রমাণ করা যায়? শুধু ছবি কেন, আমি তো ভিডিও ফুটেজও দেখালাম যে ইউসুফ আব্দুল্লাহ হারুন, আওয়ামী লীগের যিনি ডামি ভোটের এমপি, তার নির্বাচনী হুম। ক্যাম্পেইনে গিয়ে তো আসিফের বাবা তিনি নৌকার পক্ষে ভোট চেয়েছেন। তো এখন নৌকার পক্ষে ভোট চাওয়া, ওটাকে আমি বলছি না যে কোনো অন্যায় তিনি করেছেন। তার একটা রাজনৈতিক পক্ষ বিপক্ষ তিনি থাকতেই পারেন। কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি তো আওয়ামী লীগের দোসর যারা ওই এলাকার, তাদেরকে তিনি শেল্টার দিচ্ছেন, এবং এটা তো প্রমাণিত এখন। এবং তাদেরকে তিনি শেল্টার দেওয়ার মাধ্যমে তিনি নিজে বেনিফিটেড হচ্ছেন, হুম। এটাও সত্য। তো এখন এগুলোকে তিনি যদি ধামাচাপা দেন, এই যে যারা যে এই ভিকটিমের যারা পরিবারের সদস্য, তাদের যে আহাজারি, তাদের যে বুক ফাটা আর্তনাদ আমরা দেখলাম, এগুলো কি মিথ্যা? এই চোখের জলগুলো কি মিথ্যা? নাকি এরা ওই জাস্ট ওই ইশরাক হোসেন বলেছে দেখে তারা ক্যামেরার সামনে কান্নাকাটি করেছে? তা তো না। সত্য জিনিসটাই তো ইশরাক হোসেনের চ্যানেলে উন্মোচন হয়েছে। এখন তারা বলবে যে ইশরাক তাকে ওই মেয়র হিসেবে শপথ নিতে দেই নাই, এই কারণে সে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এটা বানাচ্ছে। কিন্তু এই প্রকৃত সত্য কি, এটা আমরা জানি। ঘটনাগুলোকেই আপনি আসলে আপনার ফেসবুক পোস্টেও বা আপনার ফেসবুক ফলো করে যখন দেখি যে আপনি এগুলোকে তুলে ধরছেন, এবং সেখানেই আপনি বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তকে আপনি বলছেন ভণ্ডবস্ত। মানে আসলে পরিণতিটা কি এখন এরকমই হয়ে গেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো আশা আসলে এখন আর নতুনরা দেখাতে পারছেন না? এই জায়গায় কি চলে গেলেন? জুলাই কি চুলায় চলে গেল? আমি মনে করি কি এক্ষেত্রে ডক্টর ইউনূসের একটা বড় ভূমিকা থাকতে পারতো। মানে তিনি একটা ওই যে বলে না যে লিডার, তিনি হি শুড হ্যাভ মানে লেড ফ্রম এক্সাম্পল, তার একটা উদাহরণ তৈরি করা উচিত ছিল। হুম। তিনি কি করলেন? তিনি প্রথমে এসেই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তার বিরুদ্ধে যতগুলি মামলা আছে তিনি শেষ করে দিলেন। তিনি তো আইনি প্রক্রিয়াই ফলো করলেন না প্রথমে। তার বিরুদ্ধে সবগুলো মামলা আমি ধরে নিলাম ভুয়া মামলা, হাসিনার দা উদ্দেশ্যপ্রণোদিত মামলা। কিন্তু তিনি আইনি প্রক্রিয়াতে না গিয়ে তিনি যখন এক্সিকিউটিভ অর্ডারে তার বিরুদ্ধে সবগুলো মামলাকে তিনি হুম। একদম শেষ করে দিলেন, ওটাই তো প্রশ্ন করে যে তাহলে তিনি তো আসলে এখানে তিনি ওই যে বললেন না অনুরাগ বিরাগের বশবর্তী হবেন না, তিনি তো প্রথমেই তার নিজের মামলাগুলোকে তিনি শেষ করে দিলেন। আমার বিরুদ্ধে যে এতগুলো মামলা ছিল, কই একটা মামলা তো প্রত্যাহার করা হয় নাই। তা আমার কি ইউনূসের চেয়ে কম ভূমিকা ছিল জুলাই আন্দোলনে? আমরা তো নিজেদের পরিবারের সদস্যদের জীবনকে বিপন্ন করেছিলাম। আমার বাংলাদেশে আত্মীয় স্বজন থাকতে পারতো না হাসিনার লোকজনের অত্যাচারের জ্বালায়। আমরা বাংলাদেশে যেতে পারিনি বছরের পর বছর ধরে। আমাদের মতো ত্যাগ কি ডক্টর ইউনূস স্বীকার করেছে? তো কই আমাদের বিরুদ্ধে তো একটা মামলা প্রত্যাহার হয় নাই। তার বিরুদ্ধে সবগুলো মামলা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তিনি তুলে ফেললেন। তিনি গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকার কর তিনি মওকুফ করলেন। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়ে নিলেন। তিনি একটা মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিলেন। তিনি তার বান্ধবী তাকে তিনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে দিলেন, যার স্বাস্থ্য সম্পর্কে কোনো আইডিয়া নাই। তিনি তার বান্ধবী লামিয়া মোর্শেদকে তিনি বানিয়ে দিলেন একটা মুখ্য সমন্বয়ক। তো এই যে তার নিজের লোকজন আত্মীয় স্বজনদেরকে বড় বড় পোস্টে বসায় দিলেন। এই অপূর্ব জাহাঙ্গীর, তাকে তিনি বানিয়ে দিলেন এই তার যুগ্ম প্রেস সচিব বানিয়ে দিলেন। তো এই যে তিনি যে তার নিজের লোকজনদেরকে বসিয়ে চট্টগ্রামের ভাই ব্রাদার বা হুম। নিজের পরিচিত লোকজনদেরকে দিয়ে তিনি যা করলেন, বা নিজের এই যে গ্রামীণকে যে এত বিশেষ সুবিধা তিনি দিলেন, 5 বছরের জন্য গ্রামীণের কর মওকুফ করলেন। তো এগুলো দেখে এই যে নাহিদ বা আসিফ, তারা কি শিখছে?
তারা শিখছে যে আমাদের মুরব্বী, এই মুরব্বী নিজেই তো তার এতগুলি ধান্দা বাগায় নিছে, তাহলে আমরা ধান্দা বাগায় নিতে সমস্যা কি? তারাও তাদের বাবাদেরকে লাগিয়ে দিছে যে তোমরাও ধান্দা বাগাও। তো এখন ব্যাপারটা হয়েছে কি, আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য, হাসিনা যখন ছিল, হাসিনা তার শেখ পরিবারের লোকজনদেরকে দিয়ে ধান্দা বাগাইতো। আমাদের দুর্ভাগ্য এখন আমাদের একটা নোবেল বিজয়ী মহামানব আসছে, যে মহাদানবে পরিণত হয়েছে। তো এখন হয়েছে কি, আমাদের ওই ডাইনি খেদায় দিয়া রাক্ষসের পাল্লায় পড়ছি আমরা। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ নাজমুস সাকিব, অনেকটা সময় দিলেন।